মির্জা এলিয়াদ ও মৈত্রেয়ী দেবী। জাতি, ধর্ম, বর্ণ ও মৃত্যুর গণ্ডি পেরিয়ে যে প্রেম। ইতিহাস আর সাহিত্যে অসমাপ্ত প্রেমের গল্প বরাবরই মানুষের মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে। এমনকি যেসব প্রেমের পরিণতিতে মধুর মিলন হয়েছে, সেসবের চাইতেও অনেক বেশি আবেদন যেন ব্যর্থ প্রেমেই লুকিয়ে থাকে। বিরহে কাতর দুটি মানুষ্য হৃদয়ের ব্যাকুলতা মানুষের অন্তরকে সবসময় ছুঁয়ে যায়। এমনই এক অসম্পূর্ণ প্রেমের উপাখ্যানের সাক্ষী হয়েছিল ৩০-এর দশকের বাঙালিরা। এই প্রেমের শুরুটা কলকাতা কেন্দ্রিক হলেও পুরো ঘটনা ও রেশ ছড়িয়ে পড়েছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তে। তৎকালীন বাংলার অন্যতম শিক্ষাবিদ, গবেষক ও দার্শনিক সুরেন্দ্রনাথ দাশগুপ্ত ছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট। অবিভক্ত পূর্ব বাংলার রাজশাহী কলেজ, চট্টগ্রাম কলেজ সহ পরবর্তীকালে কলকাতার সংস্কৃত কলেজ, প্রেসিডেন্সি কলেজের মতো প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছিলেন তিনি। সুরেন্দ্রনাথের যাতায়াত ছিল পশ্চিমবঙ্গের সবচেয়ে শিক্ষিত ও প্রগতিশীল বলয়ের ভেতর, যার নেতৃত্বে ছিলেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ৩ ছেলে ও ৩ মেয়ের মধ্যে সবার বড় মৈত্রেয়ী দেবী ছিলেন তার সবচেয়ে কাছের। মৈত্রেয়ী একে ছিল ভীষণ সুন্দরী। তার বড় বড় কাজলাকা চোখ, ছিপছিপে বাঙালি আদলে গড়া মাটির মূর্তির মতো চেহারা অনেককেই মুগ্ধ করত। একই সাথে বয়সের তুলনায় তার বুদ্ধি, স্বভাব ও গাম্ভীর্য এবং বিদ্যানুরাগ তাকে তার সমসাময়িক কিশোরীদের থেকে আলাদা করে তুলেছিল। বাবার কাছে বাংলা, ইংরেজি, সাহিত্য, সংস্কৃতির শিক্ষা নিতে নিতে অচিরেই মৈত্রেয়ী সাহিত্যানুরাগী এক কিশোরীতে পরিণত হয়। এরপর মৈত্রেয়ীর জীবনে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথকে সে গুরু বলে শ্রদ্ধা করত, ভালোবাসত। কবিগুরুও অল্প বয়সী এই ভক্তটিকে অগাধ স্নেহ করতেন। এভাবেই এক অসাধারণ পরিবেশে বিদ্বান বাবা, স্নেহময়ী মা, ভাই বোন, লেখাপড়া, সংস্কৃতি চর্চা ও তার হৃদয়ের খুব কাছের রবীন্দ্রনাথকে নিয়ে বেড়ে উঠতে থাকেন মৈত্রেয়ী। ১৯২৮ সালে ২১ বছর বয়সী রোমানিয়ান শ্বেতাঙ্গ যুবক মির্জা এলিয়াদ সুরেন্দ্রনাথ দাশগুপ্তের অধীনে ভারতীয় দর্শন সম্পর্কে গবেষণা করার উদ্দেশ্যে কলকাতায় আসেন। পেইং গেস্ট হিসাবে অধ্যাপক দাশগুপ্তের ভবানীপুরের বাড়িতেই একটি কক্ষ নিয়ে থাকার ব্যবস্থা হয় মির্জার। মির্জা বহু আগে থেকেই ভারতীয় সংস্কৃতির প্রতি অনুরক্ত ছিলেন। কলকাতায় এসে সেই অনুরাগ যেন এক অব্যক্ত ভালোবাসায় পরিণত হল। মির্জা ভারতবর্ষ ও বিশেষ করে বাংলাকে এক কথায় ভালোবেসে ফেলল। বাংলাকে আরও গভীরভাবে জানতে হলে বাংলা ভাষা শেখা প্রয়োজন, এই ভাবনা থেকেই প্রথম মৈত্রীর সঙ্গে বন্ধুত্ব করার চিন্তা করে মির্জা। ওদিকে যথেষ্ট উদার ও প্রগতিশীল সুরেন্দ্রনাথ দাশগুপ্ত তার কন্যাকে নিয়ে উচ্চাভিলাষী ছিলেন। তিনিও চাইলেন মির্জার সঙ্গে বন্ধুত্ব করে তার কাছ থেকে রোমানিয়ান ভাষা শিখুক মৈত্রেয়ী, জানুক সাহিত্য ও দর্শন সম্পর্কেও। মৈত্রেয়ী তখন ১৪ বছরের এক উঠতি কিশোরী, কিন্তু তার ব্যক্তিত্ব ছিল বয়সের তুলনায় অসাধারণ। পরিচয়ের কদিনের মধ্যেই মির্জা টের পেল এই বাচ্চা মেয়েটি চিন্তা ও ব্যক্তিত্বে অত্যন্ত পরিণত। মৈত্রেয়ীর লেখা কবিতা, তার গভীর জীবনবোধ সবকিছুই মির্জাকে বিস্মিত করত। সেই মৈত্রেয়ীর কাছে একটু একটু করে বাংলা শিখছিল, কিন্তু তার চেয়েও বেশি শিখছিল বাংলা ভাষা আর সংস্কৃতির প্রতি মৈত্রীর অতুলনীয় প্রেম। তাদের দুজনের এই বন্ধুত্ব কিছু মাসের মধ্যেই বেশ পোক্ত হয়ে উঠল। আর এর মধ্যেই মৈত্রেয়ীর মাধ্যমে মির্জা জানতে পারলেন রবীন্দ্রনাথকে। তার প্রতি মৈত্রেয়ীর অদ্ভুত ভক্তি দেখে মির্জা অবাক হল, সঙ্গে যেন খানিকটা ঈর্ষা হলো তার। যদিও বন্ধুত্বে এমন ঈর্ষা হওয়ার কথা নয়, কিন্তু মির্জা সত্যিই রবীন্দ্রনাথকে হিংসে করতে লাগল। মৈত্রী যখন তাকে শেখালো ভালোবাসা আর প্রেমের সীমানা
এই বাংলার ভূমিতে কত বিস্তৃত। কবিগুরুর প্রতি তার যে প্রেম, সে প্রেম হল সূর্য আর আকাশের মধ্যকার প্রেমের মতো, ঈশ্বর আর তার সৃষ্টির মধ্যকার প্রেমের মতো। রোমানিয়ান যুবক মির্চা বাঙালি নারীর হৃদয়ের এই অজস্র রহস্যময় দরজাগুলোর এপারে দাঁড়িয়েছিল। কখন যে তার ভেতর, সেই দরজার ভেতর প্রবেশের এক গোপন ইচ্ছে জন্ম নিয়েছিল, তা হয়তো মির্চা নিজেও জানত না। মির্চা ও মৈত্রীয়ের গায়ের রং, ভাষা, ধর্ম, জাতি, সংস্কৃতি সবই ছিল আলাদা। মির্চা ছিল শ্বেতাঙ্গ, মৈত্রীর গায়ের রং বাদামি বর্ণের। রোমানিয়ান ধর্ম মির্চা পালন না করলেও জন্মেছিল খ্রিস্টান পরিবারে। মৈত্রীর বাবা যুক্তিবাদী দার্শনিক হলেও তাদের পরিবারটি ছিল মূলত রক্ষণশীল হিন্দু পরিবার। তাদের দুজন কথা বলতো ইংরেজিতে। প্রায় শব্দ খুঁজে না পেয়ে মৈত্রেয়ী ডিকশনারি ঘাঁটতে যেত। তবুও এই সমস্ত বাধাকে সম্পূর্ণ উপেক্ষা করে মির্চা এলিয়াদ ও মৈত্রী দেবী পরস্পরের কাছে আসতে লাগল। কবিতা, দর্শন, গানের আদান প্রদানের ভেতর অনেকটা অজান্তেই তাদের হৃদয়ের আদান প্রদান হয়ে গেল। একদিন হঠাৎ করেই বাড়ির লাইব্রেরির ঘরে বসে মির্চা মৈত্রীকে বলেছিল, আমাকে বিয়ে করবে? ভবানীপুরের বাড়ির সেই লাইব্রেরির ঘরে বসেই মির্চা আর মৈত্রেয়ী একে অন্যের কাছাকাছি এসেছিল। বাড়ির সবার চোখকে ধুলো দিয়ে তাদের বন্ধুত্ব থেকে জেগে ওঠে প্রেম, আর সময়ের সাথে সাথে সেই প্রেম আরও গভীর হতে লাগল। মির্চা ও মৈত্রী একই সাথে দিনের অধিকাংশ সময় কাটাত, একসাথে লেখাপড়া করত, ঘুরতে যেত। মির্চা যেন মৈত্রীর ভেতর সমগ্র বাংলাকে দেখতে পেত। তার কাছে বাংলার বুকে কাটানো এক একটি মুহূর্ত মৈত্রীর নামে উৎসর্গ করা ছিল। সহজ সরল মির্চা ধরেই নিয়েছিল সে অধ্যাপক সুরেন্দ্রনাথ দাশগুপ্তের কাছে মৈত্রীর হাত চাওয়া মাত্রই পেয়ে যাবে, কারণ ছাত্র হিসাবে মির্চাকে খুব ভালোবাসতেন অধ্যাপক দাশগুপ্ত। রক্ষণশীল হিন্দু পরিবারের গোড়ামি সম্পর্কে সেভাবে কোনো ধারণাই ছিল না মির্চার। অন্যদিকে ষোড়শী হতে চলা মৈত্রী জীবনে প্রথম প্রেমের স্বাদ পেয়েছিল। ভবিষ্যতের দুশ্চিন্তা তার হৃদয়ে সুখের সেই ফোয়ারাটিকে রোধ করতে পারত না। বাড়িতে অনেক চাকর ও নানা লোকের যাতায়াত থাকলেও সকলেই মৈত্রেয়ীকে এত বিশ্বাস করত ও বুদ্ধিমান বলে জানত যে এ সম্পর্ক নিয়ে কারোর মধ্যে কোনো সন্দেহ তৈরি হলো না। মৈত্রেয়ী দেবীর ছোট বোন চিত্রিতা দেবী। 1930 সালে চিত্রিতা দেবীর বয়স ছিল 11 বছর। সে সময় পুরো পরিবার চিত্রিতাকে নিয়ে চিন্তিত ছিল। বয়ঃসন্ধির সময় চিত্রিতা হঠাৎ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তার কথাবার্তা, চলাফেরা সবই অস্বাভাবিক হয়ে যায়। নানা চিকিৎসা চললেও চিত্রিতার অবস্থার তেমন কোনো পরিবর্তন হচ্ছিল না। এই সময় মৈত্রেয়ী আর মির্চা ছোট বোন চিত্রিতাকে নিয়ে বিকালবেলা প্রায় ঘুরতে বেরোত। এ সময় এক বিকেলে মৈত্রেয়ী আর মির্চা চিত্রিতার হাওয়া বদলের জন্য তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। সেদিন মির্চা আর মৈত্রেয়ী যেন নিজেরাই নিজেদের দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানালো। চিত্রিতার সামনেই দুজন হঠাৎ অসাবধান হয়ে গেল। মানসিকভাবে অস্থিতিশীল চিত্রিতার চোখে মির্চা দাদা আর বড় দিদির আচরণ কেমন অদ্ভুত ঠেকল। সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে চিত্রিতা তার মায়ের কাছে সবটা বলে দিল। মির্চা বা মৈত্রী তখনও জানে না ভালোবাসার কি পরিণাম অপেক্ষা করে আছে তাদের জন্যে। রাত্রের দিকে মৈত্রী নিজের ঘর থেকে নিচতলা থেকে ভেসে আসা বাবা মায়ের চিৎকার চেঁচামেচি শুনতে পেল। এ বাড়িতে সাধারণত কোনো ঝগড়াঝাটি হয় না, তাই মৈত্রীর খুব অস্থির লাগছিল। কিছুক্ষণ পর মা হিমানী মাধুরী দাশগুপ্ত মৈত্রীর ঘরে আসেন এক গ্লাস দুধ নিয়ে। মায়ের প্রশ্নের মুখে ক্ষতবিক্ষত হয়ে ভেঙে পড়ে কিশোরী মৈত্রেয়ী। মৈত্রীর মা সেদিন তাকে তিরস্কার করার পরিবর্তে জানতে চেয়েছিলেন, তুমি কি মির্চাকে বিয়ে করতে চাও? মৈত্রেয়ী কান্না জর্জরিত কণ্ঠে তার মাকে বলেছিল, হ্যাঁ চাই, আমি ওকে ভালোবাসি। কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়েই মৈত্রী বুঝতে পেরেছিল মির্চা আর তার বিয়ে কখনোই সম্ভব নয়।
অন্তত এই পরিবারের কেউ এই বিয়েতে কোনো সম্মতি দেবে না। পরদিন সকাল হতেই সুরেন্দ্রনাথ দাশগুপ্ত যে ভালোবাসা আর সম্মান নিয়ে মির্জাকে এ বাড়িতে এনেছিলেন, ঠিক ততটাই অসম্মান আর ঘৃণা নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিলেন। যাবার সময় বাড়ির উঠোনে দাঁড়িয়ে মির্জা একবার শেষ দেখা পেয়েছিল মৈত্রীর। মৈত্রীর দিকে তাকিয়ে দুহাত জোর করে নমস্কার জানিয়েছিল সে। মৈত্রীর দু চোখ ভেঙে তখন জল গড়িয়ে পড়ছে। সেটা ছিল মির্জা আর মৈত্রীর এক প্রকার শেষ দেখা। জীবনের প্রথম হৃদয় উথাল পাথাল করা এই ব্যর্থ প্রেম ভুলতে মির্জা ও মৈত্রী দুজনকেই প্রচুর বেগ পেতে হয়েছিল। অনেকদিন প্রায় অস্বাভাবিক হয়ে গিয়েছিল মৈত্রী। সে সময় আবার রবীন্দ্রনাথের শরণাপন্ন হয়েছিল সে। গুরুর দেখানো পথে হাঁটতে শুরু করে ধীরে ধীরে আবার লেখাপড়ায় মনোযোগ দেয়। সঙ্গে যুক্ত হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের উদ্দীপনায়। পরবর্তী সময়ে যোগমায়া দেবী কলেজ থেকে দর্শনে স্নাতক হয় মৈত্রী। ওদিকে মির্জা কিছুদিন পর ভারতবর্ষ ত্যাগ করে দেশে ফিরে যায়। কয়েক বছর পর পারিবারিকভাবে মৈত্রী দেবীর বিয়ে হয় তার চেয়ে 14 বছরের বড় বিজ্ঞানী মনমোহন সেনের সঙ্গে। মৈত্রীর বয়স তখন 20। স্বামীর সঙ্গে মৈত্রীর জীবন কাটে মংপুর পাহাড়ি অঞ্চলে। মানুষ হিসাবে মৈত্রীর স্বামী এত সহজ সরল ও বন্ধুত্বপূর্ণ ছিলেন যে মৈত্রী জীবনকে আবার ভালোবাসতে শিখে গেল। তার দুটো সন্তানও হলো। কলকাতা শহর থেকে দূরে থাকলেও রবীন্দ্রনাথের সান্নিধ্যেই ছিলেন মৈত্রী। বিবাহিত জীবনে সাহিত্য চর্চা ও সমাজসেবা করে সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ হয়ে উঠেছিলেন তিনি। 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হলে ভারতের শরণার্থী শিবিরে মৈত্রী সর্বাত্মকভাবে সেবা ও সাহায্য করেন। ওদিকে ভারতবর্ষ ত্যাগ করার পর মির্জা এলিয়াদ তার গবেষণা লেখাপড়ার মধ্যেই নিজেকে সঁপে দিয়েছিলেন। মৈত্রীর সাথে সম্পর্কের যে দুঃখজনক পরিণতি মির্জার হয়েছিল, সেই গভীর বেদনা আর ক্ষতকে একা বয়ে বেড়াতে পারছিলেন না বলেই হয়তো এই সত্য ঘটনাকে উপজীব্য করে 1933 সালে অর্থাৎ কলিকাতা ছাড়ার 3 বছর পর রোমান ভাষায় উপন্যাস লা নুই বেঙ্গলি তিনি লেখেন, যা বাংলা করলে হয় বাংলার রাত্রি। এই একটি উপন্যাস মির্জা এলিয়াদকে তার দেশে ঔপন্যাসিক হিসেবে রাতারাতি খ্যাতি এনে দেয়। এটি সে সময় রোমানিয়ান ভাষায় লেখা বেস্ট সেলার বই। সমস্ত দেশ মির্জা ও মৈত্রীর ভালোবাসার গল্প পড়ে কেঁদেছিল। ধর্ম, বর্ণ, ভাষা ও জাতীয়তার ভেদাভেদ কিভাবে মানুষের হৃদয়ের পথ আলাদা করে দেয় তা জেনে অনেকেরই মন ভারাক্রান্ত হয়েছিল। ভালোবাসা, সংসার যেন মির্জার ভাগ্যে কখনো স্থায়ী হতে চাইত না। তাই তো মৈত্রীর সাথে ব্যর্থ প্রেমের পর অভিনেত্রী সোরা নাটোপার ভেতর প্রেম খুঁজতে গিয়ে আবার ব্যর্থতার স্বাদ পান তিনি। এরপর নিনা মার্সের কাছে আবারও ভালোবাসার আশ্রয় খোঁজেন মির্জা। আগে থেকেই বিবাহিত ও এক কন্যার মা নিনাকে শেষ পর্যন্ত বিয়ে করেন ও এই সংসারে থিতু হন। তবে জীবনের মধ্য বয়সে এসে মির্জা একরকম একাই ছিলেন। লা নুই বেঙ্গলি উপন্যাসটি নিখাদ আত্মজীবনী ছিল না, বরং তাতে সত্যের সাথে ঘটেছিল কল্পনার মিশ্রণ। আর সেই কল্পনার অনেকটা জুড়েই ছিল যৌনতা, শারীরিক ভালোবাসা। পশ্চিমা সংস্কৃতিতে শরীরকে খুব সহজভাবেই প্রেমের অবিচ্ছেদ্য অংশ হিসাবে দেখা হলেও ভারতীয় সংস্কৃতিতে এগুলো তখন স্ক্যান্ডেল ছাড়া কিছুই নয়। অদ্ভুত বিষয় হলো, মির্জা যে মৈত্রেয়ীকে তার উপন্যাসের স্বপ্নের নায়িকা বানিয়েছে সে খবর স্বয়ং মৈত্রী জানতেন না। অনেক বছর পর 1933 সালে বইটি প্রকাশেরও অনেক বছর পর 70-এর দশকে মধ্য বয়সে এসে মৈত্রী যখন এই বইয়ের কথা জানতে পারেন, তখন তার ছেলেমেয়েরও বিয়ে হয়ে গিয়েছে, তাদেরও নিজেদের সন্তান আছে। মৈত্রী জানতে পারেন বইয়ে তার নাম স্পষ্ট অক্ষরে প্রকাশ করা হয়েছে এবং তাকে আঁকা হয়েছে নায়িকার রূপে। উপন্যাসে মির্জা লেখেন যে কিশোরী মৈত্রী তার ঘরে রোজ রাতে আসত
এবং তাদের মধ্যে শারীরিক প্রেমও হতো। এই সমস্ত ঘটনাকে মৈত্রী মিথ্যা অভিযোগ হিসেবে নাকচ করে দেন। 40 বছর পর এই বইটি পড়ার পর জীবনের প্রথম প্রেম আবার মৈত্রীর জীবনে ঝড় তোলে। পুরনো প্রেম তাকে নতুন করে কষ্ট দিতে থাকে। এরই মধ্যে মৈত্রীর সুযোগ আসে আমেরিকা সফরের। শিকাগো থেকে তাকে আমন্ত্রণ জানানো হয় রবীন্দ্রনাথকে নিয়ে বক্তৃতা দেওয়ার জন্যে। মির্জা ইলিয়াদ তখন শিকাগো বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক। লোকলজ্জার ভয় তুচ্ছ করে মৈত্রী তার স্বামীর অনুমতি নিয়েই দেখা করতে যান তার জীবনের প্রথম ভালোবাসার সাথে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের বিশাল লাইব্রেরির এক কোণায় দীর্ঘ 40 বছর পর আবার দেখা হয় মির্জা আর মৈত্রীর। সেই 16 বছরের কিশোরী মৈত্রী কিংবা 21 বছরের যুবক মির্জা এত দীর্ঘ সময় পরেও মহাকালের কোনো একটা অংশে যেন আটকে গিয়েছিল। তাদের এই দেখা হয়তো পুনর্মিলন ছিল না, কিন্তু এই দেখার ভেতর তারা একে অপরের হৃদয় দেখতে পেয়েছিল, বুঝতে পেরেছিল এই জীবনে না হলেও অন্য কোনো জীবনে, অন্য কোনো জন্মে তারা এক হবেই। জীবন সায়ান্নে এসে ভালোবাসার এমন আত্মসমর্পণের ঘটনা হয়তো পৃথিবীতে খুব বেশি নেই। বিশেষ করে একজন বাঙালি বিবাহিত নারীর জন্য তার শৈশবের ভালোবাসার সাথে আবার দেখা করতে সুদূর শিকাগো যাওয়া তখনকার সময়ে ভাবা যেত না। শিকাগো থেকে ফিরে লা নুই বেঙ্গলির ঘটনার উত্তরে ও একই সাথে নিজের মনের গভীরে এত বছর ধরে গোপন করে রাখা এই ব্যথা থেকে মুক্তি পেতে মৈত্রেয়ী লেখেন আরেকটি উপন্যাস, ন হন্যতে। 1974 সালে প্রকাশিত ন হন্যতে মৈত্রী দেবীর এতদিনের সাজানো গোছানো জীবনে তীব্র বিতর্ক ও সমালোচনার সঞ্চার করে। তার আত্মীয় স্বজন ও অনেক বন্ধুবান্ধবী এই বই প্রকাশের পর তার সাথে সম্পর্ক রাখতে অস্বীকৃতি জানায়। সে সময়ে রক্ষণশীল সমাজে একজন বিবাহিত বৃদ্ধ নারীর তার অল্প বয়সের প্রেমের পুঙ্খানুপুঙ্খ ঘটনা লেখাকে কোনোভাবেই ভালো চোখে নিল না সে সময়কার মানুষ। কিন্তু মৈত্রী দেবী তার ইচ্ছা ও সিদ্ধান্তে অটল ছিলেন। ন হন্যতে এর অর্থ যার মৃত্যু নেই। প্রেম ও আত্মার অবিনশ্বরতাকে এক করে মৈত্রী ও তার মির্জার ভালোবাসার সত্যকে নির্ভীকভাবে মানুষের সামনে তুলে আনেন। এই সত্য ভাষণ তাকে এনে দেয় সাহিত্য একাডেমি পুরস্কার। শিকাগোতে মির্জার সাথে দেখা হওয়ার পর মৈত্রী তার কাছে জানতে চেয়েছিলেন কেন ওরকম মিথ্যে লিখেছিলেন তার ব্যাপারে। উত্তরে মির্জা বলেছিলেন, ভেতর ভেতর নিদারুণ কষ্টে গুমড়ে মরছিলেন তিনি। কল্পনার আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো পথই অবশিষ্ট ছিল না তার। সঙ্গে মৈত্রীয়কেও কথা দিয়েছিলেন মৈত্রীর জীবনকালে এই বই কোনোদিন ইংরেজিতে প্রকাশ করা হবে না। 1990 সালে মৈত্রী দেবী মারা গেলে তার 4 বছর পর 1994 সালে ন হন্যতে ও লা নুই বেঙ্গলি বই দুটো একই সাথে শিকাগো প্রেস থেকে ইংরেজিতে প্রকাশ করা হয়। মির্জা ও মৈত্রীর এই অভূতপূর্ব প্রেম নিয়ে 1988 সালে দ্য বেঙ্গলি নাইট নামে চলচ্চিত্র তৈরি করেন নিকোলাস ক্লস। এছাড়া বলিউডের সঞ্জয় লীলা ভানশালীর হাম দিল দে চুকে সানম চলচ্চিত্রের সাথে তাদের কাহিনীর খানিকটা মিল থাকলেও বানসালি চলচ্চিত্রে তার কোনো ঋণ স্বীকার করেননি। 1928 সালে কলকাতার ভবানীপুরে শুরু হওয়া এই হৃদয় ভাসানো প্রেমের উপাখ্যানের শাখা ছড়িয়ে গেছে সুদূর ইউরোপ, আমেরিকাতেও। মির্জা ইলিয়াদ ও মৈত্রী দেবীর অনিশেষ ভালোবাসা সে যুগের ধর্ম, বর্ণ ও জাতের ভেদাভেদের কাছেও হার মানেনি। তারা তাদের ভালোবাসার মাঝেই বেঁচে আছেন। নিজেদের প্রেমকে এই ঐশ্বরিক মর্যাদা দেওয়ার ক্ষমতা হয়তো সকলের থাকে না, কিন্তু মৃত্যুকে অতিক্রম করা অসমাপ্ত প্রেমের এমন দুটি উপাখ্যান ভালোবাসার প্রতি মানুষের বিশ্বাসকে বাঁচিয়ে রাখে। আজকে সেই সব বই চ্যানেলে মির্জা ইলিয়াদের লা নুই বেঙ্গলি এবং মৈত্রী দেবীর ন হন্যতে এ দুটি উপন্যাসের মধ্যে লা নুই বেঙ্গলি বা বাংলার রাত্রি এই বইটি শুরু করতে যাচ্ছি।
বই দুটির প্রেক্ষাপট জানার জন্যেই আমার এই দীর্ঘ অবতারণিকা। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্যে আপনাদের ধন্যবাদ। চলুন উপভোগ করা যাক 1933 সালে প্রকাশিত মির্জা এলিয়াদের রচনা লা নুই বেঙ্গলি। মৈত্রেয়ীর সঙ্গে আমার প্রথম সাক্ষাতে সঠিক তারিখটা মনে না থাকায় কাহিনীটা কোথা থেকে শুরু করব ঠিক বুঝতে পারছি না। সত্যি বলতে কি, সে বছরে আমার ডায়েরিতে এই বিষয়ে কিছু লেখা নেই। অনেক পরে স্যানাটোরিয়াম থেকে ছুটি পাবার পর তার নাম ডায়েরিতে পেলাম। আমি তখন থাকতাম ভবানীপুরে। নরেন্দ্র সেনের বাড়ি সেটা, 1929 সাল। সে বাড়িতে মৈত্রেয়ীকে আমি দেখেছি অন্তত 10 মাস আগে। আমার অস্বস্তি একটাই, আমি মৈত্রেয়ীর সে সময়কার মুখ কেন জানি না ঠিক মনে করতে পারছি না। তাছাড়া আমাদের প্রথম সাক্ষাতের সেই বিস্ময়, অনিশ্চয়তা, উদ্বেগ আর উদ্বেলতার কথা আমি কি করে ভাষায় প্রকাশ করব তাও বুঝে উঠতে পারছি না। মনের মধ্যে শুধু তার একটা অস্পষ্ট স্মৃতি এতকাল ধরে রেখেছিলাম। অক্সফোর্ড বুক অ্যান্ড স্টেশনারি স্টোরের সামনে মোটরে অপেক্ষামান মৈত্রীর সে চেহারা। তার বাবা আর আমি বড়দিন উপলক্ষে কিছু বই পছন্দ করতে সেখানে ঢুকলাম। মনে আছে, সেদিন তাকে প্রথম দেখে এক অস্বস্তিকর শিহরণ হয়েছিল আমার শরীরে। কৌতূহল যে হয়নি এমন নয়, আমার কৌতূহলী চোখ দেখেছিল তার কালো রঙের খুব বড় বড় চোখ আর পুরু ঠোঁট, আর দেখল উন্নত বুক, যা বাঙালি কুমারী মেয়েদের বৈশিষ্ট্য অনুযায়ী খুব দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায়। মৈত্রীর সঙ্গে আমার পরিচয় করিয়ে দেয়া হলো। আমাকে নমস্কার করার সময় সে যখন কপালে হাত ঠেকালো, আমি দেখলাম তার দুটি নগ্ন বাহু। তার গায়ের রং অনুজ্জ্বল বাদামি, মাটি আর মোমের যেন সংমিশ্রণ। সে সময়ে আমি থাকতাম ওয়েলেসলি স্ট্রিটের রিপন ম্যানশনে। আমার পাশের ঘরে থাকত হ্যারল্ড কার। হ্যারল্ড ছিল আর্মি নেভি স্টোরের কর্মচারী। আমরা দুজনে ছিলাম ঘনিষ্ঠ বন্ধু। তার সঙ্গে কলিকাতার অনেক পরিবারের পরিচয় ছিল। তার সঙ্গে আমি অনেক সন্ধ্যা এইসব পরিবারের বাড়িতে কাটিয়েছি। সপ্তাহে একদিন যুবতী মেয়েদের নাচের আসরে আনতাম। মৈত্রীর নগ্ন বাহু আর তার অদ্ভুত কালচে বাদামি গায়ের রঙের কথা আমি হ্যারল্ডকে জানাবো ভাবছিলাম। হাত দুটো আমার কাছে সত্যি অদ্ভুত লাগছিল। আসলে এ বিষয়ে আমার যা মনে হয়েছিল তা আমি ওর কাছ থেকেই যাচাই করে নিতে চেয়েছিলাম। দৃশ্যটা এখন স্পষ্ট মনে পড়ে। হ্যারল্ড তখন দাড়ি কামাচ্ছিল। ওর পা দুটো তখন একটা ছোট টেবিলের ওপর তোলা, সামনে ছোট আয়না, চায়ের কাপ আর হালকা বেগুনি রঙের নাইট গাউন, যাতে জুতোর কালির দাগ। মনে আছে, এই জন্য ও ওর চাকরকে মেরে রক্ত বার করে দিয়েছিল, অথচ সে বেচারির কোনো দোষ ছিল না। একদিন রাত্রিবেলা YMCA-তে নাচের পর মত্ত অবস্থায় সে নিজেই নাইট গাউনটা নোংরা করে দিয়েছিল। যাই হোক, আমি দেখছিলাম তার অগোছালো বিছানার ওপর কয়েকটা খুচরো পয়সা পড়ে আছে। আমি তখন কাগজ পাকিয়ে সরু করে পাইপের মুখ পরিষ্কার করার বৃথা চেষ্টা করে যাচ্ছিলাম। আমার কথা শুনে সে বলল, না রে অ্যালেন, একটা বাঙালি মেয়েকে তোর ভালো লাগবে কি করে? ওদের দেখলে গা ঘিন ঘিন করে, ওদের সঙ্গ বিরক্তিকর। আমি তো এখানেই জন্মেছি, আমি ওইসব মেয়েদের তোর চাইতে অনেক ভালোভাবে জানি। বিশ্বাস কর, ওরা এত নোংরা যে ওদের সম্বন্ধে আর কিছুই ভাবা যায় না। আর প্রেম, সে তো একেবারেই চলে না। আর তাছাড়া ওই মেয়েটা তোকে কোনোদিনও পাত্তা দেবে ভেবেছিস? আসলে হ্যারল্ডই ওই ভুল করেছিল। আমি ভালোভাবে এক বাঙালি তরুণীর বর্ণনা করেছি, তাই শুনেই সে ধরে নিয়েছিল যে আমি তাকে ভালোবাসতে চেয়েছি। হ্যারল্ড সব অ্যাংলো ইন্ডিয়ানদের মতোই নির্বোধ আর গোঁড়া, কিন্তু বাঙালি মেয়েদের নিয়েও রূঢ় নির্বোধ সমালোচনা আমার মনে এক অদ্ভুত প্রতিক্রিয়া সৃষ্টি করল। বসে থাকতে থাকতেই আমার অস্পষ্ট ধারণা হলো যে
মৈত্রেয়ীর স্মৃতি ইতিমধ্যেই ক্ষণিকের জন্য হলেও আমার বাসনা কামনার সঙ্গে জড়িয়ে পড়েছে। এই আবিষ্কার আমাকে একাধারে খুশি করল, আবার বিচলিতও করল। যন্ত্রচালিতের মতো পাইপ পরিষ্কার করতে করতে আমি আমার ঘরে চলে আসলাম। এই সব কথা আমি আমার ডায়েরিতে কিন্তু কিছুই লিখে রাখিনি। না লিখলেও সেই সব মুহূর্তগুলো আবার আমার স্মৃতিতে ফিরে এসেছিল। বিশেষ করে সেই দিনটির কথা, যেদিন রাত্রে আমি জুঁই ফুলের মালা উপহার পেয়েছিলাম মৈত্রীর কাছ থেকে। তখন আমি ভারতে সবেমাত্র আমার চাকরি জীবন শুরু করেছি। কুসংস্কারাচ্ছন্ন মন নিয়েই এসেছি এদেশে। রোটারি ক্লাবের মেম্বার আমি, সে গর্ব ছিল। আর ছিল আমার জাতীয়তাবোধ। আমার সে সময়ের পাঠ্য ছিল পদার্থবিদ্যা, গণিত ও সাধারণ জ্ঞানের বই। এসব পড়তাম, অথচ ছেলেবেলায় কল্পনা করতাম মিশনারি হব আমি। আরও একটা অভ্যাস ছিল আমার, যত্নের সঙ্গে লিখতাম আমার প্রিয় ডায়েরি। এদেশে আমি এসেছিলাম নল অ্যান্ড নোয়েল কোম্পানির প্রতিনিধি হয়ে। এখানে টেকনিক্যাল ড্রাফটসম্যান হিসেবে বদ্বীপ খাল খননের কাজে যোগ দিয়েছিলাম। এখানেই পরিচয় হলো এডিনবার্গের ডিপ্লোমা প্রাপ্ত প্রধান ইঞ্জিনিয়ার এবং কলকাতার অন্যতম গণ্যমান্য ব্যক্তি মৈত্রেয়ীর বাবা নরেন্দ্র সেনের সঙ্গে। আর আমার জীবনের পরিবর্তনের সূত্রপাত ঠিক সেখান থেকেই। আমার আয় হয়তো তুলনায় অল্প ছিল, কিন্তু আমার কাজে আমি আনন্দ পেতাম। ক্লাইভ স্ট্রিটের অফিসের মধ্যে ছোট্ট উনুনে রান্না করা, অসংখ্য সই করা অথবা তার মর্মোদ্ধার করা, গ্রীষ্মের প্রতি সন্ধ্যায় স্নায়বিক অবসাদের হাত থেকে রক্ষা পাবার জন্য মাতাল হওয়ার একঘেয়েমি রুটিন, এই ছিল আমার জীবন। 2-3 সপ্তাহ অন্তরেই বাইরে কাজে যেতে হতো, আর যখন যেতাম তখন মুক্তি পেতাম ওই একঘেয়েমি থেকে। তমলুকের নির্মাণের কার্যের প্রাথমিক দায়িত্ব আমার হাতে ন্যস্ত ছিল। প্রতিবারই অফিস থেকে কর্মক্ষেত্রে এসে যখন দেখতাম বাঁধগুলো আরও উঁচু হয়ে উঠেছে, তখন আমার মন আনন্দে ভরে উঠত। সে সময়টা সত্যি খুব সুখের ছিল। ভোরবেলা হাওড়া মাদ্রাজ এক্সপ্রেস ধরে প্রাতরাশের আগেই কাজের জায়গায় পৌঁছে যেতাম। স্টেশনটা ছিল প্রতীক্ষারত বন্ধুর মতো। তাছাড়া ভারতে প্রথম শ্রেণীতে ভ্রমণ যথেষ্টই আরামদায়ক। মেরুন রঙের হেলমেটটা প্রায় চোখের উপর নামিয়ে প্ল্যাটফর্মের উপর দিয়ে গটগট করে হেঁটে যেতাম। বগলে গোটা 5 ইলাস্ট্রেটেড ম্যাগাজিন, হাতে 2 প্যাকেট ক্যাপস্টন সিগারেট, আর পেছনে আমার চাকর। তমলুকে থাকাকালীন আমি বড্ড বেশি সিগারেট খেতাম। এমনকি প্ল্যাটফর্মের সিগারেট স্টলগুলোর সামনে দিয়ে যাবার সময় কেবলই মনে হতো সিগারেট বোধহয় যথেষ্ট কেনা হয়নি। একদিনের বিশ্রী অভিজ্ঞতা আমি ভুলব না। সিগারেটের অভাবে মজুরদের কাছ থেকে খৈনি নিয়ে পরখ করতে গিয়ে আমার সারা অঙ্গে সে কি কাঁপুনি। আমি কখনোই কামরার সহযাত্রীদের সঙ্গে আলাপ করতাম না। মোট কথা, আমার সহযাত্রী বলতে যারা ছিল তারা অক্সফোর্ডের মাঝারি ধরনের ছাত্র, অথচ এখানকার বড় সাহেব, যাদের পকেটে সর্বদাই থাকতো ডিটেকটিভ উপন্যাস, আর নয়তো এমন সব ভারতীয় বড়লোক যারা টাকার জোরে প্রথম শ্রেণীতে ভ্রমণে অভ্যস্ত হলেও ঠিকমতো কোট পরতে আর দাঁত মাজতে শেখেনি। তার থেকে আপন মনে জানালার বাইরে তাকিয়ে বাংলার সমতল ভূমির সৌন্দর্য উপভোগ করা ছিল অনেক বেশি আনন্দের। একমাত্র সাদা চামড়ার মানুষ বলেই আমার কর্মস্থলের ওপর ছিল আমার একচ্ছত্র কর্তৃত্ব। কয়েকজন অ্যাংলো ইন্ডিয়ান অবশ্য ছিল, যারা ব্রিজের কাজই মূলত দেখাশোনা করত, কিন্তু তারা রীতি অনুযায়ী খাকি রঙের ছোট হাফ প্যান্ট আর বড় পকেটওয়ালা খাকি রঙের হাফ শার্ট পরে বিশুদ্ধ হিন্দিতে মজুরদের গালিগালাজ করত। অপরপক্ষে আমার হিন্দি উচ্চারণ ছিল খুবই খারাপ, আর ভাষাটাও ছিল অশুদ্ধ। তাতে কিছু আমার এসে যেত না। শ্রমিকদের ওপর আমার প্রভাব ছিল অন্য কারণে। কারণটা হলো আমি বিদেশি, সুতরাং আমার বক্তব্য অভ্রান্ত এবং শ্রেষ্ঠ, এটাই ছিল অবধারিত। সারাদিন ওদের সঙ্গে বকবক করে সন্ধ্যায় তাঁবুতে ফিরে লেখালেখির কাজ সেরে শেষে পাইপটা ধরিয়ে নিবিষ্ট মনে চিন্তা করা, এটাই ছিল আমার প্রাত্যহিক কর্ম। সমুদ্রের ধারে তালগাছের সারি
আর উগ্র গন্ধযুক্ত ঝোপঝাড়ালা এই সমতল জায়গাটায় সাপের উপদ্রব যথেষ্ট থাকলেও আমার খুব ভালো লেগে গিয়েছিল। হট্টগোল কোলাহল থেকে দূরে নির্জন নিস্তব্ধ এই জায়গাটা আমার মনে এনে দিত এক অসীম প্রশান্তি। নীল আকাশের নিচে এই সবুজ পরিত্যক্ত সমতল ভূমি যেন ভ্রমণকারীদের জন্য বিষণ্ণ প্রতীক্ষায় থাকত। তখনকার দিনগুলো ছিল যেন অবকাশ যাপনের সময়ের মতো আনন্দমুখর, প্রচুর উৎসাহ। আমার উপর কর্তৃত্ব করার কেউ ছিল না, ডাইনে বায়ে হুকুম চালাতাম। শুধু অভাব ছিল একজন বুদ্ধিমান সঙ্গীর। তেমন সঙ্গী যদি কেউই তখন থাকতো, তাহলে আমি তাকে অনেক বিস্ময়কর কিছু শোনাতে পারতাম। ঘটনাচক্রে একদিন লুসিয়ে মেইজের সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমি রোদে পুড়ে খিদে তেষ্টায় কাতর হয়ে প্ল্যাটফর্মের সিঁড়িতে দাঁড়িয়ে আছি। আমার চাকর গেছে ট্যাক্সি ডাকতে, আর এদিকে তখন সবে বম্বে এক্সপ্রেস এসে পৌঁছেছে। তার ফলে হাওড়া স্টেশনে প্রচণ্ড ভিড়। এর মধ্যে দেখা লুসিয়ার সাথে। লুসিয়ার সঙ্গে আমার আলাপ বছর 2 আগে এইডেন বন্দরে। জাহাজ কয়েক ঘন্টার জন্য থেমেছিল। আমি যাব ভারতবর্ষের পথে, আর লুসিও মিশরে যাবার জন্য একটা ইটালিয়ান জাহাজের অপেক্ষায়। যদিও সে ছিল একটু বেশি মাত্রায় দাম্ভিক, তবু তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন প্রতিভাবান এই সাংবাদিককে আমার বেশ ভালো লেগেছিল। জাহাজে বসেই সে তখন একটা অর্থনৈতিক প্রবন্ধ লিখছিল। দেশের মূল্য তালিকা আর বন্দরের মূল্য তালিকার তুলনামূলক পর্যালোচনা করে। লুসিয়ার পর্যবেক্ষণ ক্ষমতা ছিল অসাধারণ। 1 ঘন্টা মাত্র একটা মোটরে ঘুরে যে কোনো একটা শহর সম্পর্কে সে নিখুঁত বিবরণ লিখতে পারত। যে সময়ে তার সঙ্গে আমার আলাপ, তখন তার একাধিকবার ভারত, চীন, মালয়েশিয়া, জাপান ঘোরা হয়ে গেছে। যারা মহাত্মা গান্ধীর সমালোচনা করত তাদের সঙ্গে সে ছিল একমত, তবে সেটা মহাত্মাজি যা করেছিলেন তার জন্য নয়। উনি যা করতে পারতেন অথচ করেননি, সেই ব্যাপারে তার বক্তব্য ছিল যুক্তিভিত্তিক। আমাকে হঠাৎ দেখে কিছুমাত্র অবাক না হয়ে লুসিয়া ফরাসি ভাষায় চিৎকার করে উঠল, হ্যালো অ্যালেন, সেই ভারতেই রয়ে গেছিস? শোন, লোকটাকে বলে দে তো আমার ইংরেজি না বোঝার সুযোগ নিয়ে আমাকে কোনো হোটেলে যেন তুলে না দেয়, সোজা YMCAতেই যেন যায়। ভারতের পটভূমিতে একটা বই লিখছি, বইটা সাকসেসফুল হবেই। ডিটেকটিভ উপন্যাসে রাজনীতির মশলা মেশানো, শোনাবো তোমাকে। আধুনিক ভারতের উপর লুসিয়ার একটা বই লেখার ইচ্ছা অনেক দিনের। এই জন্য কয়েক মাস ধরে সে বিভিন্ন লোকের সাক্ষাৎকার নিয়েছে, জেলখানাগুলো ঘুরে ঘুরে দেখেছে, অনেক ছবিও তুলেছে। সেদিন সন্ধ্যাবেলায় YMCA হোটেলে গিয়ে তার অ্যালবামগুলো দেখলাম এবং বুঝলাম একমাত্র ভারতীয় নারীদের ব্যাপারটাই তাকে কিছু অসুবিধায় ফেলেছে। এ ব্যাপারে তার কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই বললেই চলে। পর্দার অন্তরালে যাদের জীবনযাত্রা চলেছে তাদের সম্পর্কে লুসিয়ার ধারণা ছিল স্বাভাবিকভাবেই খুবই অস্পষ্ট। তাদের নাগরিক অধিকার সম্পর্কে তার কিছুই জানা ছিল না। বিশেষত সে খুবই কৌতূহলী ছিল বাল্যবিবাহ সম্পর্কে। অনেকবার সে আমাকে প্রশ্ন করেছে, এদেশে 8 বছরের মেয়েদেরও বিয়ে দেওয়া হয় কিনা। অস্বীকার করতে পারিনি, কারণ এই ঘটনার উল্লেখ আমি এক বিশিষ্ট ব্যক্তির বইতে পড়েছি, যিনি এখানে প্রায় 30 বছর ধরে ম্যাজিস্ট্রেটের মতো দায়িত্বশীল পদে আসীন ছিলেন। এসব ব্যাপারে আলোচনা করতে করতে ঘেরা বারান্দার লাউঞ্জে একটা সুন্দর সন্ধ্যা কেটেছিল। কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও তাকে এ সমস্ত বিষয়ে বিশেষ কোনো ধারণা বা জ্ঞান আমি দিতে পারলাম না। আমি নিজেও এদেশের নারীদের চিনতাম না। কদাচিৎ তাদের সিনেমা হলে অথবা সভা সমিতিতে দেখেছি। ভাবতে ভাবতে একটা বুদ্ধি মাথায় আসলো, যদি নরেন্দ্র সেনকে অনুরোধ করি আমার বন্ধুকে চায়ের নিমন্ত্রণ করতে, তাহলে হয়তো লুসিয়া তার কাছ থেকে কিছু প্রয়োজনীয় তথ্য পেতে পারে। সেই সুবাদে আমিও মৈত্রেয়ীকে হয়তো কাছ থেকে দেখার একটা সুযোগ পেতে পারি। সে অক্সফোর্ডের দোকানের সামনে প্রথম দেখা হয়েছিল, তারপরে তাকে আর আমি দেখিনি। মিস্টার সেনের সঙ্গে আমার সম্পর্ক ছিল আন্তরিকতার, যদিও তার সীমাবদ্ধ ছিল অফিসের কাজকর্ম এবং গাড়িতে একসঙ্গে যাতায়াতের সময় কথাবার্তার মধ্যে।
অবশ্য এর মধ্যে দুবার তিনি আমাকে তার বাড়িতে চা খেতে নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু তখন আমার অবসর সময়ে পদার্থবিদ্যা গণিতবিদ্যার আকর্ষণ কাটিয়ে আমি ওর বাড়ি যেতে পারিনি। আমি মিস্টার সেনকে জানালাম, লুসিয়া ভারতের উপর একটা বই লিখছে যেটা প্যারিস থেকে প্রকাশিত হবে, এবং এ ব্যাপারেই সে ওর সঙ্গে কিছু আলোচনা করতে চায়। মিস্টার সেন সানন্দে রাজি হলেন এবং সেই দিনই সন্ধ্যায় আমাদের নিমন্ত্রণ জানালেন। আনন্দের সঙ্গে লুসিয়াকে খবরটা জানালাম। লুসিয়া কোনো দিনই কোনো সম্ভ্রান্ত ভারতীয়ের বাড়িতে ঢোকেনি, তাই সে নিজের মনে তৈরি হতে লাগল একটি নিখুঁত বিবরণ নেয়ার জন্যে। লুসিয়া আমায় প্রশ্ন করল, মিস্টার সেন কি জাত? ব্রাহ্মণ, তবে যতটা সম্ভব কম গোঁড়া। রোটারি ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, ক্যালকাটা ক্লাবের সভ্য, চমৎকার টেনিস প্লেয়ার এবং নিজের গাড়ি অধিকাংশ সময় নিজেই চালিয়ে থাকেন। ব্রাহ্মণ হলেও মাংস খান, বাড়িতে অতিথি এলে, এমনকি অ্যাংলো ইন্ডিয়ান হলেও স্ত্রীর সঙ্গে আলাপ করিয়ে দিতে দ্বিধা করেন না। আমি নিশ্চিত মিস্টার সেনকে তোর ভালো লাগবেই। তবে এ কথা অবশ্যই স্বীকার করা উচিত যে ভবানীপুরে তার বাড়ি। আমি অফিসের প্রজেক্ট প্ল্যান নিতে যাওয়ার সময় গাড়ি থেকে দেখলেও বাড়ির ভেতরে যে জিনিসপত্র আমি দেখলাম তা আমাকে লুসিয়ার চেয়ে কম বিস্মিত করেনি। দরজায় স্বচ্ছ পর্দা, নরম কার্পেটে ঢাকা মেঝে, কাশ্মীরি উলের কাপড় দিয়ে ঘেরা সোফা, সোফার পাশে ছোট ছোট এক পাওয়ালা টেবিল, টেবিলে চায়ের কাপ আর এক ধরনের খাবার রাখা, যাকে ঠিক কেক না বলে পিঠে বলা ভালো। ভারতীয়রা তাই বলে থাকে বটে। মিস্টার সেন নিজে এগুলো পছন্দ করেছেন যাতে তার অতিথিকে তিনি স্থানীয় খাদ্য সম্পর্কে ভালোভাবে ওয়াকিবহাল করতে পারেন। আমি অবাক হয়ে ঘরটা দেখছিলাম। মনে হচ্ছিল যেন এইমাত্র ইউরোপ থেকে ভারতের মাটিতে পা দিলাম। 2 বছর এদেশে কাটালেও আমার কখনো ইচ্ছে হয়নি একটা বাঙালি পরিবারের অন্দরমহলের জীবনটা জানতে, এমনকি অভ্যন্তরীণ জীবনযাত্রা না হোক, তাদের শিল্পকর্মগুলো সম্পর্কে বুঝতে বা তাদের সৌন্দর্য উপলব্ধি করতে। এই যাবৎ ঔপনিবেশিক প্রভুর জীবনযাপনই করেছি অফিসে কিংবা কোম্পানির কর্মক্ষেত্রে। কাজ নিয়ে ব্যস্ততা, অবসরে বই পড়া অথবা সেই সব প্রাকৃতিক দৃশ্য দেখে সময় কাটানো যা আমার নিজের দেশেও এমন কিছু দুর্লভ বস্তু ছিল না। সেদিন বিকেলেই আমার মনে এসব প্রশ্ন ভিড় করে এলো। লুসিয়া অত্যন্ত উৎসাহ ভরে কোনো ব্যাপারে আমার মতামতের চেয়ে নিজের অনুভূতি আর পর্যবেক্ষণের ফলশ্রুতি যাচাই করতে চেয়েছিল। মিস্টার সেনের কথাবার্তা সে সঠিক বুঝতে পারছে কিনা তাও যাচাই করছিল। আমি ক্রমশ চিন্তার ভিড়ে ডুবে যাচ্ছিলাম। সে সময়ে ডায়েরিতেও কিছু লিখিনি, তাই আজ বিস্তৃত বিবরণ দিতে পারছি না। সেদিন গোধূলি লগ্নে মৈত্রেয়ী আমার মনে কী ধরনের ছাপ ফেলেছিল আজ ভাবতে খুবই অবাক লাগে। সেদিন সেই সব মানুষের সম্পর্কে এতটুকু ধারণা করতে আমি কি করে সক্ষম হইনি, যারা কিছুকাল পরেই আমার জীবনধারা সম্পূর্ণভাবে পাল্টে দেবে। ফিকে 4 রঙের স্বচ্ছ শাড়ি, রূপালি জরির করা চটি, গায়ে চেরি হলুদ রঙের শালে তাকে খুবই সুন্দরী মনে হচ্ছিল। তার কুঞ্চিত কালো কেশরাজি, গভীর কালো চোখ, আরক্তি মধর যৌবন উদ্বেলিত শরীর দেখে মনে হচ্ছিল তা যেন বাস্তব হলেও পুরোপুরি বাস্তব নয়। অদম্য কৌতূহলী চোখ মেলে আমি তাকে দেখছিলাম। রেশমের মতো লঘু তার অঙ্গ সঞ্চালন, লজ্জাজড়িত ভয় মিশ্রিত মৃদু হাসি, নতুন নতুন স্বরধ্বনিতে বেজে ওঠা কণ্ঠস্বর, সব কিছু দেখে শুনে মনে হচ্ছিল এই মহান সৃষ্টির মধ্যে কতই না রহস্য লুকিয়ে আছে। মৈত্রীর ইংরেজি ছিল বিশুদ্ধ, কিন্তু স্কুল ঘেঁষা, ব্যাকরণ সম্মত। কিন্তু যতবারই সে মুখ খুলছিল আমি আর লুসিও তার দিকে না তাকিয়ে পারছিলাম না। চায়ের স্বাদ ছিল আশাতীতভাবে উপাদেয়। প্রত্যেকটা খাবার দেখে দেখে লুসিও সেগুলো সম্পর্কে প্রশ্ন করে জ্ঞাতব্য তথ্য টুকে নিচ্ছিল। প্রশ্ন করছিল ভাঙা ইংরেজিতে। মিস্টার সেন অবশ্য বলেছিলেন তিনি ফরাসি বোঝেন। তাকে 2 বার প্যারিসে কনফারেন্সে যোগদান করতে হয়েছে এবং তার লাইব্রেরিতে কিছু ফরাসি উপন্যাসও আছে। লুসিও
তাকে অত্যন্ত চলিত ফরাসিতেও মাঝে মাঝে প্রশ্ন করেছিল, আর মিস্টার সেন তার উত্তরে মৃদু হেসে তা বটে গোছের উত্তর দিচ্ছিলেন আর আমাদের দিকে তাকাচ্ছিলেন পরম পরিতৃপ্তির দৃষ্টিতে। লুসিও হঠাৎ মৈত্রীর পোশাক আর অলংকার কাছ থেকে দেখতে চেয়ে বসল। মিস্টার সেন সানন্দে রাজি হলেন, কিন্তু মৈত্রেয়ী ভয় পেয়ে জানালার দিকে সরে গেল। ভয়ে তার ঠোঁটটা তখন কাঁপছিল। লুসিও ওর কাছে গিয়ে অলংকারগুলো হাত দিয়ে স্পর্শ করে গভীর বিস্ময় প্রকাশের সঙ্গে সঙ্গে অসংখ্য প্রশ্ন করে চলেছিল আর উত্তরগুলো টুকে নিচ্ছিল। মৈত্রীর পা থেকে মাথা অবধি কাঁপছিল, আর সে কোন দিকে তখন দৃষ্টি রাখবে তা বুঝতে পারছিল না। একসময় তার চোখ আমার চোখের উপর পড়ল। তার চোখে চোখ রেখে আমি মৃদু হেসে ইঙ্গিতে তাকে আশ্বস্ত করলাম। সে আমার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে রইল এবং ক্রমশ শান্ত হয়ে এলো। মনে এলো যেন সে খুঁজে পেয়েছে তার নির্ভরতার বন্দর। কতক্ষণ যে তাকিয়েছিল তা বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি, এ যাবৎ বিনিময় করা দৃষ্টির সঙ্গে সে দৃষ্টির কোনো মিল ছিল না। লুসিয়ার দেখা শেষ হলো। মৈত্রী তার জায়গায় ফিরে গেল, কিন্তু পরস্পরের দিকে তাকানো আমার সেই মুহূর্ত হয়ে রইল অতি গোপন আর উষ্ণ এক অভিজ্ঞতা। মৈত্রীর থেকে দৃষ্টি এড়াতে আমি তার বাবার দিকে মনোযোগ দিলাম, কিন্তু তাকে কেমন যেন নিষ্প্রভ আর ভাবলেশহীন মানুষ বলে মনে হচ্ছিল। কাছ থেকে তাকে আমি পর্যবেক্ষণ করতে লাগলাম। প্রকাণ্ড একটা মুখে বড় বড় দুটো কুতকুতে চোখ, কালো মাথাটা যেন একটা হাড়ির মতো, নিচু কপাল, কালো কয়লার মতো কোঁকড়ানো চুল, ঝোলা কাঁধ, বেঢপ ভুঁড়িওয়ালা পেট, বেটে পা। এইসব দেখে আমার একটা কোলা ব্যাঙের কথা মনে পড়ল। এই মানুষটার ভেতরেও যে স্নেহ সহানুভূতির প্রাচুর্য আছে তা বোঝাই দুষ্কর ছিল। তবুও মানুষটাকে আমার সম্মোহক, বুদ্ধিমান, দক্ষ কর্মী, খোশমেজাজি, শান্ত এবং সৎ মনে হলো। এরকম সময়ে তার স্ত্রী শ্রীমতী ইন্দিরা দেবী আসলেন। তার সঙ্গে পরিচয় হলো, কিন্তু কেন জানি না আমার মনে হলো মিসেস সেন যেন এক আবরণ ভয়ের ভাব নিয়ে এলেন। তার পরনে ছিল নীল রঙের শাড়ি আর গায়ে ছিল সোনালি কাজ করা নীল শাল। তার পায়ে কোনো জুতা ছিল না, পায়ের পাতা আর আঙুল ছিল আলতা রঞ্জিত। তিনি ইংরেজি প্রায় জানেন না বললেই হয়, আর বোধহয় সেজন্যই কথার বদলে মৃদু হেসে প্রত্যুত্তর দিচ্ছিলেন। সেদিন বোধহয় তিনি খুব পান খেয়েছিলেন, তাই তার ঠোঁট ছিল রক্তিম। তাকে এত কম বয়সী, লজ্জাশীলা আর সজীব লাগছিল যে তাকে অনায়াসে মৈত্রীর মা না বলে বড় বোন হিসেবে চালিয়ে দেওয়া যেত। তার মেজ মেয়ে ছবু সেই সময় ঘরে এলো। তার বয়স আন্দাজ 10-11 হবে। চুল ছোট করে ছাটা, ইউরোপিয়ান পোশাক পরা, কিন্তু পায়ে কোনো জুতা ছিল না। তার হাত, পা, মুখ আমাদের দেশে বোহেমিয়ান মেয়েদের কথা মনে পড়িয়ে দিচ্ছিল। এর মধ্যে একটা অঘটন ঘটে গেল। তার অনুপঙ্খ বর্ণনা দেয়া আমার পক্ষে দুঃসাধ্য। ঘরের মধ্যে 3টি মহিলা প্রায় গা ঘাসাঘাসি করে দাঁড়িয়ে, সবার মুখেই বাইরের লোকের সামনে দাঁড়ানোর জন্য এক ভয় ভাব, আর মিস্টার সেন তাদের স্বাভাবিক হতে আর কথা বলার প্রাণান্তকর প্রচেষ্টায় ব্যস্ত। মিসেস সেন চা পরিবেশনের দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু হঠাৎ মত পাল্টে তিনি বড় মেয়েকে বললেন আমাদের চা দিতে। জানি না কার দোষে ঘটল অঘটন। হঠাৎ চায়ের পট উল্টে গিয়ে পড়ল লুসিওর প্যান্টের ওপর। গরম চায়ে ভিজে গেল তার প্যান্ট। তাকে সাহায্যের জন্য সবাই ঝাঁপিয়ে পড়ল। মিস্টার সেন তার শান্ত ভাব হারিয়ে চিৎকার করে বাংলায় সবাইকে বকাবকি করতে শুরু করলেন। লুসিও ফরাসিতে কিছুই হয়নি বলে সবাইকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। মিস্টার সেন ভাঙা ফরাসিতে লুসিওর কাছে ক্ষমা চেয়ে নিয়ে তাকে অন্য জায়গায় বসতে অনুরোধ করলেন। সোফার রেশমের ঢাকনাটা বদলাবার জন্য মেয়েরা ব্যস্ত হয়ে পড়ল। মিস্টার সেন ক্রমাগত তাদের বুকেই যেতে লাগলেন। পক্ষান্তরে আমার আর লুসিওর অবস্থা হলো শোচনীয়। সেই মুহূর্তে আমাদের সে কি করণীয় আমরা তা বুঝতে পারছিলাম না। যদিও ফেরার পথে লুসিও ঘটনাটা নিয়ে
দারুণ হাসাহাসি করছিল, কিন্তু ঘটনাটা ঘটবার সময় তার মুখ যা হয়েছিল তা দেখবার মতো। সে সময়ে একমাত্র মিসেস সেনই দেখেছিলাম অচঞ্চল। কথাবার্তা আর বেশিক্ষণ জমেনি। মিস্টার সেন লুসিয়াকে তার কাকার কথা বললেন। তার কাকা ছিলেন সংস্কৃতে পণ্ডিত, সরকারি স্বীকৃতিও তার ছিল। কাকার সংগ্রহে বহু প্রাচীন সংস্কৃত পুঁথি দেখালেন, আর ওদের পরিবারের ছবির অ্যালবাম দেখলাম। পরে ওর সংগ্রহের প্রাচীন কিছু শিল্প নিদর্শন উনি দেখালেন। জানালার বাইরে বাড়ির উঠোনটা দেখা যাচ্ছিল, উঁচু প্রাচীল দিয়ে ঘেরা, ছোট ছোট পাতাবাহারি গাছ, লতানো গাছের ফুল। আরেকদিকে একটা তার গাছ মাথা তুলে অস্তিত্ব জানান দিচ্ছিল। হাওয়ায় তার পাতা কাঁপছিল। এতদিন কলকাতায় আছি, কিন্তু এই নিস্তব্ধ অন্দরমহলের অভ্যন্তরে কোথা দিয়ে যেন এক আনন্দ স্রোত বয়ে যাচ্ছিল, তা আমার সম্পূর্ণ অজানা ছিল। বারান্দা দিয়ে হেঁটে বেরিয়ে আসছি, এমন সময় হঠাৎ সেই স্তব্ধতা ভেঙে ভেসে এলো এক সম্মিলিত হাসির রোল। মহিলা শিশুকণ্ঠের সেই হাসির আওয়াজ সরাসরি আমার হৃদয় ছুঁয়ে গেল। শিহরণ এলো শরীরে, মনে। ফিরে তাকাতেই আমার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। প্রায় বিবস্ত্র মৈত্রেয়ী উপুর হয়ে পড়েছে উঠোনের সিঁড়ির ধাপে, চুলগুলো মুখের ওপর, হাত দুটো বুকের কাছে। হাসির দমকতায় শরীর কাঁপছে। হাসতে হাসতে সে গোড়ালির এক এক ঝটকায় পায়ের চটি ছুঁড়ে ফেলে দিচ্ছিল সামনের দেয়ালের দিকে। তাকে ওই উচ্ছল অবস্থায় দেখে আমি অবাক হয়ে গেলাম। মনে হচ্ছিল সেই কয়েক মিনিট সময় অনন্তে পর্যবসিত হোক। তার হাসি, শৃঙ্খলমুক্ত দেহের বন্য আগুন, এসব দেখা উচিত ছিল কিনা আমি জানি না, তবে সে জায়গা ছেড়ে নড়বার শক্তিও যেন আমার ছিল না। অনেক ঘর পার হয়ে সদর দরজা অবধি আসার পরেও উদ্দাম সেই হাসির শব্দ শোনা যাচ্ছিল। তখন আমি তমলুকে বাঁধ নির্মাণ ক্ষেত্রে তাঁবুতে থাকতাম। দিন দুয়েক আগে জরিপের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। ফলে অ্যাংলো ইন্ডিয়ান মহলে যা হয় সারা রাত ধরে হইহুল্লা চলছে, নাচ গান, সঙ্গে অফুরন্ত মদ। মেয়েরাও ছিল। রাতের শেষে অন্ধকার থাকতে থাকতেই লেকে বেড়াতে যাওয়া। গত মার্চ মাসের ঘটনাটা মনে পড়ল। এডি হিয়ারিংয়ের সঙ্গে তখন আমার তর্ক বেঁধেছিল। তর্ক থেকে তা ঘষোঘষি অবধি গড়িয়েছিল। নরিনের সঙ্গে প্রেম পর্ব সে সময়েরই ঘটনা। উঠতি যৌবনের প্রেমের উচ্ছ্বাস যেরকম হয় সেরকম আর কি, যখন ইচ্ছা জড়িয়ে ধরা, চুমু খাওয়া, এই অবধি। নদীর ধারে এক হাতে পাইপ, অপর হাতে ছড়ি নিয়ে ধীর পায়ে বেড়াচ্ছিলাম। সূর্য তখনও আকাশে আগুন ছড়ায়নি। বাতাসে ধুনো আর দারুচিনির মিষ্টি গন্ধ। বড় বড় কাঁটাগোলাপ গাছের তলায় পাখিদের বিচিত্র কিচিরমিচির। বিস্তীর্ণ তটভূমিতে কোথাও কেউ নেই। আমি একা। এই একাকিত্বই কি শাশ্বত? একাই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সে চিন্তা কিন্তু আমার মনে বিষাদ এনে দেয়নি। সেই সমতল ভূমির মতো আমার মন ছিল শান্ত, তৃপ্ত। সে সময় কেউ যদি বলতো যে আমার আয়ু মাত্র 1 ঘন্টা, তবু আমি তখনই ঘাসের উপর লম্বা দেহে শুয়ে পড়তাম, মাথার তলায় হাত দুটো রেখে। মাথার ওপর অনন্ত আকাশের নীল সমুদ্রের দিকে অপলকে চেয়ে থাকতাম, উপভোগ করতাম প্রত্যেকটি মুহূর্ত। জানি না কোন বোধ আমাকে আচ্ছন্ন করেছিল। মনে হচ্ছিল আমি যেন সব কিছুই করতে পারি, আমি সর্বশক্তিমান। অথচ আমি সব কামনা থেকে বিযুক্ত একটি আলাদা অস্তিত্ব। সেই বিস্ময়কর জগতে আমার একাকিত্বের তীব্রতা আমাকে একেবারে অন্যমনস্ক করে দিচ্ছিল। ভাবছিলাম হ্যারল্ড, নরিন, এইসব মানুষের কথা। কি করে এরা আমার জীবনের সঙ্গে জড়িয়ে পড়ল? ওদের মতো গতানুগতিক আর প্রাণহীন জীবন তো আমার নয়। একদিকে একাকিত্ব, অন্যদিকে শান্তির তৃষ্ণা, এই নিয়ে নিজের ডেরায় ফিরে এলাম। ভাবতে ভাল লাগছিল যে আরও 1 সপ্তাহ এই তাঁবুতেই থাকতে পারবো। ইলেকট্রিক বাল্ব দেখতে হবে না, পত্রিকায় খবর আমার শান্তিতে বিঘ্ন ঘটাতে এসে হাজির হবে না। এমন সময় আমার বেয়ারা এসে ঢুকল। তার হাতে কলকাতা থেকে আসা একটি টেলিগ্রাম। অফিসের কাজকর্ম সম্পর্কে
কিছু নির্দেশ আন্দাজ করেই ওটা সঙ্গে সঙ্গে খোলার প্রয়োজন বোধ করিনি। কিছুক্ষণ বাদে অবসর পেয়ে যখন ওটা খুললাম এবং পড়লাম, তখন কিছুক্ষণের জন্যে আমার মাথা কেমন ফাঁকা হয়ে গেল। নরেন্দ্র সেন টেলিগ্রাম পাওয়া মাত্র আমায় কলকাতা ফেরার নির্দেশ দিয়েছেন। বাধ্য হয়ে সেই দিনই বিকেলে গাড়িতে রওনা হতে হলো। জানালা দিয়ে সরে যেতে লাগলো দৃশ্যাবলী, আমার প্রিয় দৃশ্যাবলী। কুয়াশাচ্ছন্ন সমতল ভূমিতে তখন পড়েছে শ্রেণীবদ্ধ গাছের নিভৃত স্বল্প ছায়া। মন ভারী হয়ে উঠছিল, সকালের কথা মনে পড়ছিল বারবার। এই প্রকৃতি যে আমাকে আজই সাদর উষ্ণ আমন্ত্রণ জানিয়েছিল উদ্দেশ্যবিহীনভাবে তার গহীন নির্জনতায় ঘুরে বেড়াতে। ভীষণ ইচ্ছে করছিল আবার ফিরে যাই কেরোসিনের আলোয় আলোকিত আমার সেই তাঁবুতে। আরও ইচ্ছে করছিল কান পেতে লক্ষ লক্ষ ঝিঝি পোকা আর লক্ষ লক্ষ পঙ্গপালের ডাক শুনতে এবং ঘুমিয়ে পড়তে। দেখা হওয়ার পর মিস্টার সেন বললেন, অ্যালেন, তোমার জন্য একটা ভালো খবর আছে। লামডিং সাদিয়ায় রেল লাইন বসানোর কাজ চলেছে। পাহাড়ি জমি, কালভার্ট তৈরি, সঠিক বেন্ডিং, এসব ব্যাপারে তত্ত্বাবধানের জন্যে একজন দক্ষ লোকের প্রয়োজন। আমার ব্যক্তিগত দায়িত্বে আমি কাউন্সিলের কাছে তোমার নাম সুপারিশ করেছিলাম এবং সুখবর হচ্ছে এই যে তা গৃহীত হয়েছে। তোমার এখন কাজ হচ্ছে পরবর্তী লোককে তোমার কাজকর্মগুলো বুঝিয়ে দেয়া। তোমার জিনিসপত্র গোছগাছ করার জন্যে তুমি হাতে সময় পাচ্ছ মাত্র 3 দিন। মিস্টার সেনের মুখ স্নেহে উজ্জ্বল, কিন্তু আমি মহা অস্বস্তিতে পড়েছিলাম। পরে জেনেছিলাম যে কোম্পানির কাজে আমাকে যেতে হচ্ছিল তারা ছিল স্বরাজ পার্টির সমর্থক। তারা চেয়েছিল কোনো ভারতীয় ওই পদের দায়িত্বে থাকুক। শ্বেতকায় হিসেবে আমাকে সমর্থন করায় মিস্টার সেনকে নাকি কাউন্সিলে জোর লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছিল। আমার নতুন পদটা ছিল আমার আগের পদের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ এবং মাইনেও ছিল অনেক বেশি। 250 টাকার বদলে এখন আমার মাইনে হলো 400 টাকা, যা নোয়েল অ্যান্ড নোয়েল কোম্পানির একজন প্রতিনিধির মাইনের চেয়েও বেশি। যদিও আমার কাজ করতে হবে আসামের অস্বাস্থ্যকর অনুন্নত এলাকায়, তবু আমার প্রকৃতিপ্রেমী শেষ পর্যন্ত জয়ী হলো। ভারতে এসেছিলাম যে প্রকৃতির টানে, তা বোধহয় পূর্ণ হতে চলেছে। এই ভেবে আমি মিস্টার সেনকে আন্তরিক ধন্যবাদ জানালাম। মিস্টার সেন আমার কাঁধে হাত রেখে বললেন, অ্যালেন, আমিও আমার স্ত্রী, আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি। তোমার কথা প্রায়ই আমাদের মধ্যে আলোচনা হয়। তুমি বাংলা জানলে দারুণ ভালো হতো। সে সময়ে তার এই অযাচিত স্নেহপ্রীতির বিষয়ে খুব একটা ভেবে দেখিনি, তবে নিজের কাছে একটা প্রশ্ন ছিলই, মিস্টার সেন তার অসংখ্য পরিচিত ভারতীয়দের ছেড়ে আমার প্রতি এতটা পক্ষপাত কেন করছেন। মনে মনে একটা উত্তরও খাড়া করে নিয়েছিলাম যে হয়তো আমার গঠনমূলক মেজাজ, কর্মশক্তি, উদ্যম এবং সর্বোপরি একজন বিদেশি হিসাবে ভারতবর্ষের উন্নতিতে আমার শ্রম এবং সময় নিয়োগের ব্যাপারগুলোই ওকে আমার প্রতি আকৃষ্ট করেছিল। যথাসময়ে হ্যারল্ড খবরটা পেল এবং সঙ্গে সঙ্গেই আমার পদোন্নতি, বেতন বৃদ্ধি উপলক্ষে চায়না টাউনে একটা পার্টির দাবি জানালো। স্বাভাবিকভাবেই কিছু অ্যাংলো যুবতীকেও দলে নিতে হলো। 2টো গাড়িতে ঠেসাঠেসি করে আমরা বেরিয়ে পড়লাম, হইচই আর হাসি ঠাট্টা করতে করতে। ক্রমশ আমাদের গাড়ি পার্ক স্ট্রিট থেকে চৌরঙ্গি রোডে এসে পড়ল। চৌরঙ্গি রোডে এসেই গাড়ি দুটো দৌড় প্রতিযোগিতায় নেমে পড়ল। অবশ্য দোষ আমাদেরই। উভয় গাড়ির যাত্রীরাই নিজেদের ড্রাইভারদের উত্তেজিত করছিল। আমি যে গাড়িটায় ছিলাম তার ড্রাইভার আবার ফরাসি ভাষা জানে। যুদ্ধের সময় সে কিছুদিন ফ্রান্সে ছিল। আমার কোলের উপর বসেছিল গার্তি। গাড়ির উন্মত্ত গতিতে ভয় পেয়ে গার্তি আমায় জড়িয়ে ধরে বারবার বলছিল, পড়ে যাব, পড়ে যাব, আমি পড়ে যাব, তোমার কিছু যায় আসে না আমি পড়ে গেলে। ধর্মতলার মোড়ে এসে আমাদের গাড়ি থামতে বাধ্য হলো, কারণ একটা ট্রাম তখন রাস্তা জুড়ে চলেছে। অপর গাড়িটা ট্রামটার আগেই বেরিয়ে গেছে, আর ঠিক সেই সময়ই অঘটনটি ঘটল। মিস্টার সেনের গাড়ি একেবারে আমাদের পাশ ঘেঁষে এসে দাঁড়ালো। নরেন্দ্র সেন, তার স্ত্রী
এবং মৈত্রেয়ী সেই গাড়িতে। খানিকটা ভয়, লজ্জা আর অস্বস্তিতে আমার অবস্থা তখন শোচনীয়। আমি কোনো রকমে তাকে নমস্কার জানালাম। মিস্টার সেন প্রত্যুত্তরে একটু ব্যঙ্গের ভঙ্গিতে মৃদু হাসলেন। মিসেস সেন যদিও আমার দিকে তাকিয়ে হাসলেন, কিন্তু তার চোখমুখে তখন আতঙ্ক আর বিস্ময় যথেষ্ট প্রতীয়মান ছিল। একমাত্র মৈত্রেয়ী মাথায় হাত ঠেকিয়ে আমায় নমস্কার জানালো। মনে হলো ও বেশ উপভোগ করছে ব্যাপারটা, আমার চারপাশের সঙ্গী সাথী আর কোলের উপর বসা মেয়েটিকে দেখে। ওকে ভারতীয় কায়দায় নমস্কার জানাবার ইচ্ছে হয়েছিল, কিন্তু আমার হাস্যকর অবস্থার কথা বিবেচনা করে বিরত হলাম। যতক্ষণ না আমাদের গাড়ি পুনরায় যাত্রা শুরু করলো, ততক্ষণ আমার যে কী পরিমাণে অস্বস্তিতে কাটল কি বলবো। ঘাড় উঁচু করে আমি দেখতে পাচ্ছিলাম মৈত্রেয়ীর হালকা চা পাতা রঙের শাল বাতাসে উঠছে। একজন কালা আদমিকে আমি শ্রদ্ধা জানালাম দেখে আমার ওপর অন্যদের টিটকারির বন্যা বয়ে গেল। একটা দুষ্টুমির খোঁচা মেরে গার্ডটি বলল, কাল থেকে হয়তো দেখব অ্যালেন ভোরবেলা উঠে গঙ্গা স্নান করছে। হ্যারল্ড জানতে চাইল কি করে আমি একটা নিগার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলেছি, কিন্তু আমাদের ড্রাইভারটা গোড়া থেকে পুরো ব্যাপারটা লক্ষ্য করছিল। এই ঘটনায় তার প্রচণ্ড আনন্দ হয়েছিল। হোটেলের সামনে যখন ভাড়া মেটাচ্ছিলাম, সে ফরাসিতে আমায় বলল, ভীষণ ভালো লাগলো সাহেব, বাঙালি মেয়েটা আপনারই হবে, বহুত আচ্ছা। পরদিন সকালে নরেন্দ্র সেনের সঙ্গে আবার দেখা হওয়ার সঙ্গে সঙ্গে তিনি আমায় খুবই স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কাল আপনার সঙ্গে কারা ছিল? আমার কয়েকজন বন্ধু স্যার। আর ওই সুন্দরী মহিলাটি, তুমি কি ওকে ভালোবাসো? মিস্টার সেন, ওই মেয়েরা ভালোবাসার পক্ষে খুবই সস্তা। আমার চাকরি হওয়া উপলক্ষে আমি বন্ধুদের একটি পার্টি দেব বলেছিলাম। আমরা অনেকজন ছিলাম, 3টে গাড়ি ভাড়া করতে অনেক খরচ বেড়ে যেত, তাই 2টো গাড়িতেই আমরা ঠাসাঠাসি করে বসেছিলাম। কোনো খারাপ উদ্দেশ্য বা এরকম কিছু। কথাবার্তায় আমার অতিরিক্ত সাবধানতা তার দৃষ্টি এড়ায়নি। তিনি আমার কাঁধে একটা হাত রেখে বললেন, অ্যালেন, তোমার সামনে কিন্তু অন্য রাস্তা খোলা আছে। অ্যাংলো ইন্ডিয়ানদের মেসে থাকার ফলে তোমার রুচি এবং কৈলিন্য দুই ক্ষুণ্ণ হচ্ছে। এই জীবন খুব মর্যাদার নয়। আর একটা কথা, এইভাবে এদের সঙ্গে জীবন কাটালে তুমিও কিন্তু কোনো দিনই ভারতকে ভালোবাসতে পারবে না। আমার ব্যক্তিগত জীবনযাপন পদ্ধতি সম্পর্কে মিস্টার সেনের আগ্রহ দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। তিনি যে এসব নিয়েও ভাবেন তা আমি কখনো ভাবিনি। এই যাবৎ তিনি আমার কাছে যা জানতে চেয়েছেন, অর্থাৎ ব্যক্তিগত প্রশ্ন করেছেন, তা ছিল আমি এখানকার খাদ্যে অভ্যস্ত হতে পেরেছি কিনা, ভালো চাকর পেয়েছি কিনা, এখানকার গরম বা শব্দে আমার কষ্ট হচ্ছে কিনা, অথবা আমি টেনিস কেমন খেলতে পারি ইত্যাদির মধ্যেই সীমাবদ্ধ ছিল। যাই হোক, কিছুদিন মধ্যেই আবার কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হলো। এক গাদা কাগজপত্রের সই করা বাকি ছিল। যাবার আগে মিস্টার সেন আমাকে রোটারি ক্লাবের নিমন্ত্রণ দিলেন। আমি নানা অজুহাতে নিমন্ত্রণ এড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি কোনো কথা শুনলেন না। নির্ধারিত দিনে ক্লাবের একটা বিশেষ ঘরে আরও কিছু গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে মিস্টার সেন আমার পরিচয় দিতে গিয়ে যে সংক্ষিপ্ত ভাষণ দিলেন, তাতে আমার যথেষ্ট আনন্দ আর গর্ব হচ্ছিল। সে রাতেই আমি শিলং যাত্রা করলাম। স্টেশনে একমাত্র হ্যারল্ডই এসেছিল আমাকে বিদায় জানাতে। সে আমাকে শেষবারের মতো সাপ, কুষ্ঠ, ম্যালেরিয়া আর পেটের অসুখের হাত থেকে বাঁচার উপায় হিসেবে বিশেষজ্ঞের মতামত পুনরাবৃত্তি করল। জল খাবি না, শুধু সোডা দিয়ে ব্র্যান্ডি বা হুইস্কি খাবি। হ্যারল্ড শুভকামনা জানালো। আমি কলকাতা ছেড়ে চললাম। আজ আমি অনেকক্ষণ ধরে ডায়েরির পাতা উল্টালাম। আমার আসামে থাকার দিনগুলোয় যা লিখেছিলাম তা আবার পড়লাম। দৈনন্দিন জীবনযাপনের সংক্ষিপ্ত বিবরণগুলোকে পরম্পরা অনুযায়ী সাজিয়ে নিয়ে পরবর্তীকালে আমার পরিবর্তিত জীবনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য এটা একটা জরুরি ব্যাপার ছিল। কাজে যোগ দিয়েছিলাম অত্যন্ত উৎসাহ আর কৌতূহলী মন নিয়ে। আমি ছিলাম বাস্তবিকই বোধহয়
প্রথম পথপ্রদর্শক। জঙ্গলের মধ্য দিয়ে রেলপথ নির্মাণের কাজ আমার মনে হচ্ছিল ভারতবর্ষ সম্পর্কে একটা বই লেখার চেয়ে অনেক বেশি জরুরি আর প্রয়োজনীয়। কিন্তু এটাও ঠিক, ওই প্রাচীন প্রায় সভ্যতার প্রথম যুগের ওই অঞ্চলের সঙ্গে আমাদের আধুনিক জীবনযাত্রার সংঘাত মিলনের যে ঘটনা, কোনো ঔপন্যাসিকের বিষয়বস্তু হতে পারত অনায়াসে। আমার কাজের মধ্যে দিয়ে আমি যে ভারতবর্ষকে চিনেছিলাম, তার সঙ্গে তখন অবধি আমার পড়া ভারতবর্ষের ওপর লেখা উপন্যাস বা খবরের কাগজের রিপোর্টের কোনো মিল ছিল না। বিষাক্ত গাছপালা, অবিশ্রান্ত বৃষ্টি, মাথায় যন্ত্রণা উদ্রেককারী তাপপ্রবাহ ইত্যাদি সঙ্গে নিয়ে আমি বাস করতাম যে আদিবাসীদের সঙ্গে, তারা অনায়াসেই নৃতত্ত্ববিদদের আকর্ষণীয় বিষয়বস্তু হতে পারত। ওই ফার্ন লতাগুল্ম আচ্ছন্ন জায়গায় যারা থাকত, তারা ছিল একাধারে সরল এবং নিষ্ঠুর। ওদের নীতিবোধ, শিল্পবোধ বোঝার চেষ্টা করলাম, সংগ্রহ করতে শুরু করলাম ওদের লোকগাথা, বংশ পরিচয়ের ইতিহাস, ছবিও তুললাম অসংখ্য। কিন্তু অদ্ভুত ব্যাপার, যতই আমি ওই প্রায় অসভ্য লোকদের ভেতর প্রবেশ করছিলাম, ততই আমার মর্যাদাবোধ ও অহংকার প্রখর হচ্ছিল। এতদিন এগুলো কোথায় ছিল? এমনকি আমার মনেই এরকম কিছু থাকতে পারে বলেও আমার ধারণা ছিল না। কিন্তু ওই জঙ্গলে সত্যি সত্যি আমি ছিলাম সৎ আর আমার রিপু দমন করার ব্যাপারে অনেক বেশি সক্ষম। কিন্তু বৃষ্টি, রাতের পর রাত অনিদ্রার শিকার হয়ে আমি শুনতাম ছাদের উপর বৃষ্টির অবিরাম ছন্দ, অবিস্মরণীয় সেই শব্দ। মুষলধারে সেই বৃষ্টি দিনের পর দিন চলত। ছেদ পড়ত হয়তো মাত্র কয়েকটি ঘন্টার জন্য, কিন্তু তখনও একটা কুয়াশার মতো পরিবেশে ঝিরঝির করে তার রেশ চলত। সেই সূক্ষ্ম বৃষ্টির কণাগুলো ছিল বরফের মতো ঠান্ডা, কনকনে। তার মধ্য দিয়ে আমি যখন হেঁটে যেতাম, অদ্ভুত এক তীব্র বুনো সুবাস মস্তিষ্কে আচ্ছন্ন করে দিত। বিকেলে হয় আমার বাংলোর বারান্দায় পায়চারি করতাম, নয়তো নিরালা নির্জন শোবার ঘরে বসে স্যাঁতস্যাঁতে তামাক পাইপে ধূমপানের চেষ্টা করতাম। মাঝে মাঝে এই জীবন অসহ্য মনে হতো। এক তীব্র অস্থিরতা শরীর মন জুড়ে বিদ্রোহ জানাতো। ছটফট করতাম, ঘুষি পাকিয়ে বারান্দার থামে আঘাত করতাম, চিৎকার করে উঠতাম। বৃষ্টির মধ্যেই নিরুদ্দেশের পথে বেরিয়ে পড়তাম কোনো এক অজানা দেশের সন্ধানে, যেখানে আকাশ অনন্তকাল ধরে মুষলধারে বৃষ্টিপাত করে না, বা ভিজে স্যাঁতস্যাঁতে উঁচু ঘাসের জঙ্গল নেই। ভীষণ মনে পড়ত তমলুকের পরিবেশ, জঞ্জাল, পচা গন্ধ আমাকে পাগল করে দিচ্ছিল। বাংলোয় আমি ছাড়া থাকতো আমার 3 জন চাকর আর বাংলোর মালিক। কদাচিৎ কোনো বিদেশি আসতো, পাট চাষের পর্যবেক্ষক, মহকুমার কোনো ইংরেজি সরকারি কর্মচারী, অথবা চীনযাত্রী কোনো চা ব্যবসায়ী। সে সময় আমরা একসঙ্গে বসে হুইস্কি খেতাম। অন্যদিন কাজ থেকে ফিরে এসে স্নানের পর আমি একাই মদ্যপান করতাম। মদ খেতে খেতে এমন একটা অবস্থায় পৌঁছতাম যখন নিজের অস্তিত্বের কোনো অনুভূতি আমার আর থাকতো না। তখন আমার গায়ে আঁচড় কাটলেও আমি কোনো কষ্ট অনুভব করতাম না। শ্বাস প্রশ্বাসে একটা জ্বালা অনুভব করতাম। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেই মাথা ঘুরে যেত, আমার ইচ্ছা শক্তি লুপ্ত হতো। শূন্যে যে কতক্ষণ ধরে তাকিয়ে থাকতাম। নেশার ঘোরে আমার চিবুক এসে ঠেকত বুকে। এইভাবে একটা সময় আমার মনে হতো ভিজে স্যাঁতস্যাঁতে ভাব কেটে গিয়ে আমার শরীরে পরিচিত উত্তাপ ফিরে এসেছে। এক এক দিন এরপর লাফিয়ে উঠে পোশাক পরে নিয়ে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়তাম। ধুলোর মতো জলকণা মিশ্রিত বাতাসে শ্বাস নিতে নিতে বিষণ্ণ চিত্তে আমি স্বপ্ন দেখতাম একটা সুখ, শহর বা শহরের উপকণ্ঠে একটা সাধারণ ছোট বাড়ি। শহরে দিনে অন্তত একবারও যাওয়া যায় এরকম একটা জায়গা হলেই চলবে। বৃষ্টির মধ্যে ভবঘুরের মতো ঘুরতে ঘুরতে এইসব ভাবতাম আমি। ঘুরে বেড়াতাম যতক্ষণ না অন্য কাজের প্রবৃত্তি আসতো অথবা ঘুম পেত। আসামে থাকাকালীন আমার ঘুম ছিল খুব গভীর, বিশেষ করে সেই দিনগুলো যখন আমি সাদিয়ার 40 মাইল দূরে জঙ্গলে থাকতাম।
ওখান থেকে মাঝে মাঝে প্রায় মধ্যরাতে মোটরে করে বাংলোয় ফিরে আসতাম। পাহাড়ি রাস্তার খাদ এড়িয়ে অনেক পথ ঘুরে ফিরে এসে তখন আর জামা কাপড় ছাড়ার ইচ্ছে থাকতো না। প্রচুর রাম দিয়ে 1 কাপ চা আর সেই সঙ্গে কুইনান খেয়ে পোশাক পরেই শুয়ে পড়তাম। পরের দিন সকাল 9টার মধ্যেই আবার ফিরে যেতে হতো কর্মক্ষেত্রে। ক্রমশ আমার পোশাক পরিচ্ছেদে অবহেলা এলো। আর প্রয়োজনেরই বা কী ছিল? কয়েকশো মাইলের মধ্যে খুব অল্প সংখ্যকই শ্বেতাঙ্গকায় ছিল। তারা মৌসুমি আবহাওয়ার সময় পাহাড়ে থাকতই না। আর ছিল কিছু অ্যাংলো ইন্ডিয়ান পরিবার। এদের বাড়িতে আমি কয়েকবার গিয়েই মদ খেতে শুরু করতাম। রবিবার আমার চাকরেরা শিলং চলে যেত সারা সপ্তাহের রসদ আনতে। সেদিন আমি দুপুর অবধি ঘুমাতাম। জেগে উঠে দেখতাম মাথা ভারী হয়ে আছে আর মুখ ফুলে কিম্ভূত দর্শন হয়েছে। বিছানাতে শুয়ে শুয়েই ডায়েরি লিখতাম। খুঁটিনাটি অনেক কিছু টুকে রাখতাম, পরবর্তীকালে আসামের শ্বেতকায়দের জীবনযাত্রা নিয়ে যদি কখনো একটা বই লিখি এই ভেবে। এর জন্য আমার নিজেকে বিশ্লেষণেরও প্রয়োজন হতো। আমার কর্মচাঞ্চল্যহীন স্নায়বিক অবসাদের দিনগুলো, আবার পাশাপাশি প্রথম রেললাইন তৈরি করার প্রথম পথপ্রদর্শক রূপে আমার ভূমিকা, যেখানে আমার মন গর্ব আর শক্তিতে ভরপুর। এইসব তুলনামূলক বিচার বিশ্লেষণ করার চেষ্টা করতাম। আমি জানতে পেরেছিলাম হেড অফিসে আমার কাজের খুব প্রশংসা হচ্ছে। সেটা জেনেছিলাম আমি সরাসরি নরেন্দ্র সেনের কাছ থেকেই, আমাদের শিলংয়ের প্রতিনিধি মারফত নয়। এই প্রতিনিধি লোকটাকে আমি একদম সহ্য করতে পারতাম না। প্রচণ্ড অহংকারী এই আইরিশ লোকটার সঙ্গে কথা বলার জন্য আমাকে একবার শিলংয়ে যেতে হয়েছিল। শুধু তার দেখা পাবার জন্য আমাকে সে আরারনে অ্যাপেক্স করিয়ে রেখেছিল বেশ কিছুক্ষণ। অথচ সে সময় তার এতটুকু ব্যস্ততা ছিল না। প্রায় প্রতি সপ্তাহেই মিস্টার সেনের একটা করে ইংরেজিতে টাইপ করা কয়েক লাইনের চিঠি আসত। কাজ স্বাভাবিক গতিতেই এগোচ্ছিল। সাদিয়ার কাছে কঠিন গিরিপথগুলোর সংস্কারের কাজ আর পুরো রাস্তাটা পরিদর্শনের কাজ শেষ করে যদি রিপোর্টটা তৈরি করে ফেলতে পারি, তাহলে অগাস্ট মাসের মাঝামাঝি কলকাতায় যেতে পারবো, এরকম একটা সম্ভাবনাও দেখা দিল। কিন্তু প্রচণ্ড অবসাদের সময় যে ভয়টা আমার কেবলই হতো, ঠিক তাই হলো। অগাস্ট মাসের গোড়ার দিকে আমি অসুস্থ হয়ে পড়লাম। আমার স্নায়ুর ওপর প্রচণ্ড চাপ থাকার ফলে প্রচণ্ড ম্যালেরিয়ার আক্রমণ আরও জটিল আকার ধারণ করল। একদিন বিকেলের আগেই বাংলোয় ফিরে এলাম। শরীর ভালো লাগছিল না। ঘরে এসে চা খেতে গিয়ে মনে হলো কোনো স্বাদ পাচ্ছি না। কাঁপুনি দিয়ে জ্বর এলো। হ্যারল্ডের পরামর্শ মনে পড়ল। 3 গ্লাস ব্র্যান্ডি খেয়ে আমি শুতে গেলাম। পরদিন আর ওঠার ক্ষমতাই রইল না। ভুল বকতে শুরু করলাম। ফ্র্যাঙ্ক নামে এক অ্যাংলো ইন্ডিয়ান ডাক্তার এলেন আমায় দেখতে। সব দেখে শুনে তিনি আমাকে সেদিনই সাদিয়া পাঠিয়ে দিলেন। তখন পরন্ত বিকেল, কিন্তু সূর্য বিস্ময়করভাবে উজ্জ্বল ছিল। ফুল, পাখি, প্রকৃতি দেখতে দেখতে আমি চললাম সাদিয়ার পথে। স্টেশনে এক শ্বেতাঙ্গিনীকে দেখে বিস্মিত হলাম। গত 4 মাসে আমি কোনো বিদেশি মহিলা দেখিনি। তারপর কি হয়েছিল আমার স্পষ্ট করে কিছু মনে নেই। শুধু বুঝতে পারছিলাম আমায় শিলংয়ে আনা হয়েছে এবং আমাকে ইউরোপিয়ানদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতায় টেলিগ্রাম পাঠানো হয়েছিল। আমার জায়গায় বদলি লোক আসার আগেই নরেন্দ্র সেন আমাকে দেখতে এলেন। এর 5 দিন পর ট্রেনের একটা প্রথম শ্রেণীর কামরায় আমাকে কলকাতায় পাঠিয়ে দেয়া হলো। সঙ্গে রইল 2 জন নার্স এবং হ্যারল্ড। কলকাতায় পৌঁছে আমাকে সোজা তোলা হলো ট্রপিক্যাল হাসপাতালে। একদিন সকালে ঘুম ভাঙার পর আস্তে আস্তে বুঝতে পারছিলাম আমার ঘরের দেয়ালগুলো সাদা রঙের। ঘরে ক্যারামেল এবং অ্যামোনিয়াকের গন্ধ। জানালার কাছে একটা চেয়ার নিয়ে বসে ভদ্রমহিলা কিছু একটা পড়ছেন। মাথার উপর চলমান পাখার একটানা শো শো শব্দ মনে হচ্ছিল। আমার আধো ঘুম জাগরণের মধ্যে কেউ যেন জোসেফ কনরাডের বই লর্ড জিম সম্পর্কে কিছু বলছিল। বিছানায় সোজা হয়ে বসে আমার বলতে ইচ্ছা করছিল যে উপন্যাসটা নেহাতি মাঝারি ধরনের। এর চেয়ে অনেক ভালো উপন্যাস
কনরাডের যৌবনের লেখা আলমিয়ারাস ফলি। আমি ভদ্রমহিলার উদ্দেশ্যে বললাম, আলমিয়ারাস ফলি না পড়লে কনরাডের প্রতিভা সম্পর্কে যথার্থ মূল্যায়ন করা সম্ভব নয়। ভদ্রমহিলা আমার বিছানার দিকে এগিয়ে আসতে আসতে বললেন, যাক, ভগবানকে ধন্যবাদ, আপনি তাহলে বধির হয়ে যাননি। তারপর প্রশ্ন করলেন, আপনার কি কিছু লাগবে? আমার ঠান্ডা, রুগ্ন, খোঁচা খোঁচা গালে হাত বোলাতে বোলাতে বললাম, আমি দাড়ি কামাতে চাই। আরও বললাম, এই রকম অভদ্র চেহারায় আপনার মুখোমুখি হওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করছি। ভদ্রমহিলা হাসিতে ফেটে পড়লেন। তারপর বললেন, যাক, আপনার জ্ঞান ফিরে এসেছে তাহলে। আমরা তো বলতে গেলে ক্রমশ হতাশই হয়ে পড়েছিলাম। এখন মিস্টার হ্যারল্ড কারকে টেলিফোন করতে হবে। উনি রোজ আপনার খবর নিতে আসেন। হ্যারল্ড আমার প্রতি এতখানি অনুভব করে সেটা জানতে পেরে আবেগে আমার চোখে জল এসে গেল। এই অপরিচিত বান্ধবহীন অবস্থায় নিজেকে ভীষণ একা আর অসহায় মনে হচ্ছিল। মনে হচ্ছিল কত দূরে আমার দেশ, প্রায় 5 সপ্তাহের পথ, আর আমি এখানে একা, মৃত্যু পথযাত্রী। ভদ্রমহিলা স্নিগ্ধ স্বরে প্রশ্ন করলেন, কি হলো আপনার? বললাম, কিছু না। আপনি যদি একটু আমার দাড়িটা কামাবার ব্যবস্থা করে দেন। আমার চোখের জল বাঁধ মানছিল না। মৃদু স্বরে তাকে জিজ্ঞাসা করলাম, আপনার কি মনে হয় আমি ভালো হয়ে উঠব? আমি আবার সুস্থ হয়ে উঠে দাঁড়াতে পারবো? আবার দেখতে পারবো নিউ ইয়র্ক, প্যারিস? তার উত্তরটা আমার মনে পড়ছে না, কিন্তু সেই দিনটা আমার স্মৃতিতে অম্লান হয়ে আছে। এরপরই আমায় দেখতে এলেন কয়েকজন ইউরোপিয়ান ডাক্তার। তার চলে যাওয়ার কয়েক মিনিট পরেই হ্যারল্ড এসে আমাকে করমর্দন করল। তারপর অনর্গল বকে যেতে লাগলো কলকাতার নানা রকম খবরাখবর দিয়ে। গার্তির এখন প্রেমের খেলা চলছে মিডল ব্যাংকের এক ম্যানেজারের সঙ্গে। গার্তি এখন সিনেমায় যায় 3.5 টাকার টিকেটে। বিয়ের পর নরিন দেখতে কুৎসিত হয়ে গেছে। আমার শোবার ঘরে এখন একটা অ্যাংলো ইন্ডিয়ান পরিবার বাস করছে। আর হ্যারল্ড নিজে কিন্তু এখনও যুবকই আছে। এখনও বিকেলের দিকে স্কুলের মেয়েদের ধরে নিজের ঘরে নিয়ে আসে আর আসন্ন প্রসবা স্ত্রীর সামনেই নোংরামি করে। স্ত্রীর চিৎকার চেঁচামেচি সে কানেই তোলে না, ইত্যাদি ইত্যাদি। আমরা যখন এই ধরনের বাজে কথাবার্তায় মগ্ন ছিলাম, তখন মিস্টার সেন ঘরে ঢুকলেন। তিনি পরম আন্তরিকতায় আমার হাত দুটো চেপে ধরলেন এবং আমার কপালে হাত বুলিয়ে দিলেন। আমি ওকে হ্যারল্ডের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। হ্যারল্ড যে ভাষায় মিস্টার সেনকে সম্বোধন করল তা খুব ভদ্র ও মার্জিত ছিল না। বুঝতে পারছিলাম মিস্টার সেন হ্যারল্ডের উপস্থিতিতে বিব্রত বোধ করছিলেন। মিস্টার সেন বললেন, অ্যালেন, তুমি অত্যন্ত পরিশ্রমের ফলেই অসুস্থ হয়ে পড়েছ। চিন্তা করো না, ভালো হয়ে যাবে। অন্যান্য সব ব্যবস্থা আমি করে রেখেছি। পরের দিন অফিস ছুটির পর তিনি আবার আসবেন এই প্রতিশ্রুতি দিয়ে বিদায় নিলেন। মিস্টার সেন বিদায় হবার সঙ্গে সঙ্গে হ্যারল্ড আমাকে বলল, এই জাতীয় লোক সম্পর্কে খুব সাবধান থাকবে অ্যালেন। উনি তোমার উপর এত সহানুভূতি দেখাতে শুরু করলেন কেন? তোমার সঙ্গে ওর মেয়ের বিয়ে দেবে নাকি? লজ্জায় লাল হয়ে কপট রাগ দেখিয়ে আমি বললাম, উল্টোপাল্টা অযৌক্তিক কথা বলিস না তো ভাই। অনেকদিন পর মৈত্রেয়ীর মুখটা আবার আমার চোখের সামনে ভেসে উঠল, কিন্তু এ এক অন্য মৈত্রেয়ী। মিসেস সেনের মুখের সঙ্গে যেন এই মুখের সাদৃশ্য অনেক বেশি। পানের রসে লাল টুকটুকে ঠোঁট, ঘাড়ের উপর কালো চুলের খোপা, মুখে মৃদু হাসিতে প্রচ্ছন্ন ব্যঙ্গ নিয়ে আরও সজীব। বেশ কিছুক্ষণ ও রূপের ধ্যান করলাম আমি। মৈত্রেয়ীকে অনেক দিন না দেখতে পাওয়ার বেদনা, শীঘ্রই আবার তাকে দেখতে পাওয়ার আশা ও আনন্দ, আবার কথা বলার সময় যে অস্বস্তি হবে, এসবের মিশ্র প্রতিক্রিয়া আমার মন ছুঁয়ে গেল। এ সময়ে হ্যারল্ডের উপস্থিতি আমার শুধু বিরক্তিকর নয়, অসহ্য মনে হচ্ছিল। জানি না কি করে সেই আশ্চর্য অনুভূতির ব্যাখ্যা করব। মৈত্রেয়ীর প্রতি আমার কোনো বিশেষ শ্রদ্ধা ভাব বা ভালোবাসা কিছু হয়তো ছিল না। আমি তাকে দেখেছিলাম খুবই একজন সাধারণ অহংকারী বাঙালি মেয়ে হিসেবেই। সে ছিল এমন অদ্ভুত প্রকৃতির এক নারী
যে একাধারে শ্বেতকায়কে ঘৃণা করত, আবার তাদের প্রতি আকৃষ্ট হতো। হ্যারল্ড আমাকে যা বলে গিয়েছিল সেসব শুনে আমার আনন্দ হবার মতো কিছু ছিল না। সে চলে যাক, এটাই আমি চাইছিলাম। একদিনে পরপর অনেক কিছু ঘটে গেল। অনেক কিছুই জানলাম আর অনুভব করলাম। একটু সুস্থ হওয়া আমার শরীর এবং মনে মৈত্রীর আবির্ভাব সেই মুহূর্তে আমায় যেন কিছুটা অস্বস্তিতে ফেলেছিল। বুঝতে পারছিলাম তার বাস্তব শারীরিক উপস্থিতি কোনো নতুন সমস্যা সৃষ্টি করলেও করতে পারে। ভারতবর্ষে আসার পর আমি কখনো অসুস্থ হইনি, আর এত দীর্ঘকালীন অসুস্থতার স্মৃতিও আমার নেই। ইচ্ছে করত বিছানা থেকে নেমে জামা কাপড় পরে কলকাতার রাস্তায় বেরিয়ে পড়ি। শহরের আলো আমার স্মৃতি আর বেদনা নতুন করে জাগিয়ে তুলেছিল। ইচ্ছে করত চায়না টাউনে গিয়ে চাউ খাই, চাউয়ের পেঁয়াজ, নুডলস, ডিমের কুসুম, বাগদা চিংড়ির গন্ধ ও স্বাদ সব যেন অনুভব করতে পারছিলাম। ইচ্ছে করছিল ফেরার পথে ফিরবয়ে নেমে জাজ শুনতে শুনতে একটা ককটেল খাই। হাসপাতালের বিস্বাদ খাবার আমাকে পাগল করে দিচ্ছিল। ধূমপান করাও নিষেধ ছিল। পরদিন আমাকে দেখতে এলো আমার দুই বান্ধবী, গার্তি আর ক্লারা। ওরা আমার জন্য প্রচুর চকলেট, সিগারেট আর ফল নিয়ে এসেছিল। আমি কেবল ওদের বলছিলাম এখান থেকে পালাতে চাই, স্বাধীনতা চাই। এমন সময় হ্যারল্ড এসে পড়ল। সে আমার যেদিন ছুটি হবে সে রাত্রে পার্টি দেওয়ার পরিকল্পনা শুরু করল। শুধু পার্টি হবে না, সঙ্গে থাকবে লেক ভ্রমণ। অনুষ্ঠানে যাতে কোনো খুঁত না থাকে তার জন্য গার্তি তখনই কাগজ পেন্সিল জোগাড় করে নিমন্ত্রিতদের তালিকা তৈরি করতে লেগে গেল। তালিকা থেকে 2 সিমসন বাদ যাবে এটা ওরা ঠিক করে ফেলল। কারণ নরিনের বাগদান অনুষ্ঠানের সময় গার্টি দেখতে পেয়েছে যে ইশাক ঘরের কোণে লুকিয়ে লুকিয়ে রম হুইস্কি খায় আর জেরাল্ড সিগারেট চুরি করে। ক্যাথরিনকে অবশ্য নিমন্ত্রণ করতেই হবে, কারণ সে নাকি আমার অসুখের কথা শুনে দারুণ দুঃখ প্রকাশ করেছে আর মাঝে মাঝে আমার খবর নিয়েছে। ভাইরা আর সুন্দরী আইভির ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে, এরকমটাই ঠিকঠাক করা হলো। বাদবাকি নিমন্ত্রিতদের ব্যাপারে সবাই একমত হলো। গার্তি বেশি কথা বলছিল এবং আমার হয়েই সব সিদ্ধান্ত নিচ্ছিল। তার কথা শুনে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছিলাম না। আমার মন এখানে ছিল না। গার্তির মুখ থেকে আমার দৃষ্টি সরে গিয়ে প্রায় শূন্যে নিরুদ্দেশ হয়ে যাচ্ছিল। এমন সময় নার্স এসে খবর দিল মিস্টার সেন আসছেন। আমি পড়লাম মহা ঝঞ্ঝাটে। যখন কোনো সম্মানীয় ভারতীয়কে অ্যাংলো ইন্ডিয়ান যুবক যুবতীদের সামনে আমায় দেখা করতে হতো তখন একটা অস্বস্তি আমি প্রায় অনুভব করতাম। গার্তি আর ক্লারা কৌতূহলী চোখ দিয়ে দরজার দিকে তাকালো। প্রথমে ঘরে প্রবেশ করলেন নরেন্দ্র সেন, মুখে স্মিত হাসি নিয়ে। তারপরই এলো মৈত্রেয়ী। লঘু এবং ক্ষিপ্র ছিল পদক্ষেপ। আমার মনে হলো আমার হৃদস্পন্দন যেন থেমে গেল। মনে হলো যে আজ আমি দাড়ি কামাইনি, যে নাইট গাউনটা পরে আছি তা আমার নয় এবং ওটা আমাকে একেবারেই মানাচ্ছে না। নিজেকে হাস্যকর একটা জীব বলে মনে হচ্ছিল। মিস্টার সেনের সঙ্গে করমর্দন করলাম একটু কষ্টের ভান করে, যাতে নিজের অপ্রতিভ ভাবটা একটু ঢাকতে পারি। তারপর আমি মৈত্রীকে নমস্কার জানাবার জন্যে কপালে হাত ঠেকালাম। এই কপট গাম্ভীর্য আনতে গিয়ে আমার হাসি পেয়ে যাচ্ছিল। কিন্তু কি যে ভালো লাগছিল যখন মৈত্রীকে আমার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেবার পর সে অত্যন্ত স্বাভাবিক সব প্রতিভতার সঙ্গে তাদের সঙ্গে করমর্দন করল আর জিজ্ঞাসা করল, হাউ ডু ইউ ডু? মিস্টার সেন হাসতে হাসতে বললেন, আমার মেয়ে দুটো পাশ্চাত্য রীতিতে ভব্যতা প্রকাশ করার ধারাটা ভালোই রপ্ত করেছে। তিনি সর্বক্ষণ গার্তিকে লক্ষ্য করছিলেন এবং বিশেষ করে খেয়াল করছিলেন তার সূক্ষ্ম মতামতের সময় গার্তির প্রতিক্রিয়া। আমি যেন এক আগ্নেয়গিরির উপরে বসেছিলাম। একদিকে আমার দুই বান্ধবী আর হ্যারল্ড নিজের মধ্যে বকবক করে চলেছিল, অন্যদিকে ঘরে উপস্থিত মিস্টার সেন তার মেয়েকে বাংলায় কিছু বলছিলেন। মৈত্রেয়ী আগ্রহ ভরে চারিদিক দেখছিল।
কিন্তু তার দৃষ্টিতে তাচ্ছিল্য আর ব্যঙ্গ। যতবারই মৈত্রী কোনো আলোচনায় যোগ দিচ্ছিল, ততবারই তার ঠোঁটে ছিল একটা মৃদু হাসি, যাতে ব্যঙ্গ আর সূক্ষ্ম পরিহাস। আমি মৈত্রীর মতো কোনো সরল মেয়ের মুখে এই জিনিস কখনো আশা করিনি। আমার অপরিচ্ছন্ন চেহারার জন্য নিজের ওপর আমার রাগ হচ্ছিল। একসঙ্গে গার্তি, ক্লারা, হ্যারল্ড আর মিস্টার সেনদের উপস্থিতি আমার কাছে যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। মনে মনে ভাবছিলাম, মৈত্রীর মধ্যে মুগ্ধ হবার মতো আসলে কিছুই নেই। ওকে ভালোবাসতে পারা তো দূরে থাক, বড়জোর মাঝে মাঝে হয়তো দু একবার দেখা করার ইচ্ছা জাগতে পারে, কিন্তু তবু তার সম্বন্ধে আমার এক ধরনের ঔৎসুক্য আমি অনুভব করছিলাম। মৈত্রী বলল, মেসি অ্যালেন, আমাদের বাড়ি কবে যাচ্ছেন? মৈত্রীর কণ্ঠস্বরে একটা অদ্ভুত সুর ছিল, যার ফলে আমার তিন বন্ধুই একসঙ্গে ঘুরে ওর দিকে তাকালো। আমি বললাম, যেদিন ভালো হব সেই দিনই যাব। কথা বলতে বলতে আমি ইতস্তত করছিলাম, বুঝতে পারছিলাম না কি বলে ওকে সম্বোধন করব। মিস শব্দটা ঠিক মানায় না, আবার ওকে দেবী বলে সম্বোধন করতেও আমার সাহস হচ্ছিল না। আমার এই হতবুদ্ধির ভাবটা আমায় লজ্জায় লাল করে তুলেছিল, তাই ক্ষমা চাইতে ব্যস্ত হয়ে পড়লাম। বললাম, কিছু মনে করবেন না, ঘরটা গুছানো নেই, দাড়ি কামাতে পারিনি আজকে, সারাদিন খুব ক্লান্ত লাগছে। আমি তীব্র ক্লান্তির ভান করতে থাকলাম আর মনে মনে কামনা করতে লাগলাম সবাই যেন চলে যায়, কারণ একসঙ্গে সকলেরই উপস্থিতিতে আমার দারুণ অস্বস্তি হচ্ছিল। নরেন্দ্র সেন বললেন, অ্যালেন, তুমি কি জানো যে আমরা ঠিক করেছি এরপর থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবে? এটা আমার স্ত্রীর প্রস্তাব, আর আমরা সবাই এটাতে একমত হয়েছি। তুমি এখানকার রান্না করা খাবারের অভ্যস্ত নও, এবং এরপর যদি আরও অসুস্থ হয়ে পড়ো তখন তার ফল মারাত্মক হতে পারে। এছাড়া আরেকটা দিকও আছে, আমাদের এখানে থাকতে তোমার টাকা পয়সার খরচও কম হবার সম্ভাবনা রয়েছে। ফলে সেই জমানো টাকা দিয়ে তুমি বছরে একবার হলেও দেশে যেতে পারবে, নিজের লোকজন আত্মীয় স্বজনদের সঙ্গে তুমি দেখা করতে পারবে। আর আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তোমার উপস্থিতিতে আমরা। নরেন্দ্র সেন তার পুরো বাক্য সম্পূর্ণ করলেন না, শুধু মৃদু হাসিতে তা শেষ করলেন। মৈত্রেয়ী সোজা আমার চোখের দিকে তাকিয়েছিল। সে আমায় কিছু বলল না, শুধু আমার উত্তরের অপেক্ষায় রইল। তারা চলে যাবার পরই কেন ডায়েরিতে লিখে রাখিনি ঠিক সেই মুহূর্তের মানসিক অবস্থা, সেই কথা ভেবে আজ আমার বড় অনুশোচনা হয়। এই কথা বলছি এই কারণে নয় যে ঘটনাগুলো বহু পুরানো। আসলে পরবর্তীকালে যে মারাত্মক ভাবাবেগ এবং বিদ্রোহী মনোভাব আমার মধ্যে এসেছিল তা আমাকে সম্পূর্ণভাবে উদাসীন করে দিয়েছিল, এবং ফলত আমার সেই সময়কার অনুভূতিগুলো নিষ্প্রভ হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও আজও স্পষ্ট মনে পড়ে আমার চিন্তা তখন দ্বিধা বিভক্ত। একদিকে এটা এমন জীবনযাপনের হাতছানি যা আগে কখনো কোনো শ্বেতাঙ্গের কপালে জোটেনি, এবং যে জীবন লুসিওর গবেষণার বিষয়বস্তু। একদিকে মৈত্রীর প্রতি আমার আকর্ষণ, যার প্রতিক্রিয়াকে পরবর্তীকালে মৈত্রীর তরফ থেকে এক রহস্যময় ঐতিহাসিক খামখেয়ালিপনা বলেও আখ্যা দেয়া যেতে পারে। অন্যদিকে আমার স্বাধীনতাপ্রিয় মনের বিদ্রোহ। মনে হচ্ছিল ওখানে থাকলে আমার সমস্ত স্বাধীনতা খর্ব হবে। আমার ঊর্ধ্বতনের প্রচ্ছন্ন অদৃশ্য শাসনে আমার যৌবনের সমস্ত স্বাদ আহ্লাদ, এমনকি মদ্যপানও বোধহয় বন্ধ হয়ে যাবে, আর সিনেমা দেখার ব্যাপারেও বোধহয় তার সপ্তাহে একটাতে নেমে আসবে। এই দুটো বোধই আমাকে এত তীব্রভাবে আক্রমণ করেছিল যে কোনটাকে প্রাধান্য দেব ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু উত্তর তো একটা সময় দিতেই হবে। তা আমি বলে ফেললাম, মিস্টার সেন, আপনার কাছে আমার ঋণের শেষ নেই। আমার ভয় হচ্ছে আমি না আপনাকে অসুবিধায় ফেলি। বলতে গিয়ে কথাগুলো আমার মুখে একটু জড়িয়ে যাচ্ছিল। তাকিয়ে দেখছিলাম ওই দুটো মেয়ে, গার্তি আর মৈত্রী, মুখের দিকে তাকিয়ে। বুঝতে পারছিলাম যে তারা দুজনে আমাকে নরেন্দ্র সেনের খাঁচায় পড়া ব্যবস্থায় বেশ মজা পাচ্ছিলেন। মিস্টার সেন আর মৈত্রেয়ী
আমার বিছানার কাছে দাঁড়িয়েছিলেন, অন্যরা ছিল জানালার কাছে। নরেন্দ্র সেন হেসে বললেন, বোকার মতো কথা বলো না। আমার বাড়ির একতলায় লাইব্রেরির পাশেই কয়েকটা ঘর খালি পড়ে আছে। অসুবিধে আবার কি হবে? তাছাড়া তুমি থাকলে আমার পরিবারের মধ্যে কিছুটা ইউরোপিয়ান সভ্যতাও তো ঢুকবে। আমি মনে মনে ভাবছিলাম, শেষ কথাগুলো কি মিস্টার সেন ঠাট্টা করে বললেন আমাকে? কিন্তু গার্তি আমার চিন্তার সূত্র ছিন্ন করে দিল। আগেই আমরা বন্ধুরা নিজেরা কথা বলে ঠিক করে নিয়েছিলাম যে মিস্টার সেন বা তার সুন্দরী মেয়েরা যদি এই ধরনের কোনো বিপদে ফেলেন, তখন গার্তি আমায় জিজ্ঞাসা করবে, অ্যালেন, তোমার প্রেমিকার খবর কি? নারিন ইসাবেল বা লিলিয়ান, যারই নাম প্রথমে মাথায় আসবে তারই নাম জিজ্ঞাসা করলেই হবে। মিস্টার সেনের সঙ্গে কথা বলতে বলতে গার্তির সঙ্গে আমার চুক্তির কথা ভুলে গিয়েছিলাম, কিন্তু গার্তির কথা মনে পড়ল এবং ঠিক সময়ই সে সেই প্রশ্নটা আমার দিকে ছুড়ে দিল। মিস্টার সেন প্রশ্নটা শুনেই কেমন অপ্রস্তুত হয়ে গেলেন। মৈত্রী প্রশ্নকর্ত্রীকে দেখার জন্য মাথা ঘোরালো। উত্তরের অপেক্ষা না করে গার্তি বলেই চলল, যাও যাও, অত সাধু সাজায় কি আছে? বাড়ি ছাড়ার আগে তোমাকে ওর মতামত নিতে হবে তো। কি মিস্টার সেন, ঠিক বলিনি? মিস্টার সেন গম্ভীর মুখে বললেন, হ্যাঁ, তা তো বটেই। মৈত্রেয়ী দারুণ অবাক হয়ে গার্তিকে দেখছিল। তারপর সে সোজা তার বাবার চোখে চোখ রাখল। ব্যাপারটা চাপা দেবার জন্যে মিস্টার সেন তাড়াতাড়ি বলে উঠলেন, অ্যালেন, তোমার পড়ার জন্য বই এনেছি। আমার মেয়ে পছন্দ করেছে আউট অফ দ্য ইস্ট। বইটা ওর ইচ্ছে ছিল তোমাকে শোনাবে, কিন্তু আজ তো অনেক দেরি হয়ে গেল। মৈত্রেয়ী বলল, বাবা, আমি তো ভালো ইংরেজি পড়তে পারি না। এদিকে গার্তি তার প্রথম প্রচেষ্টা বিফলে গেছে দেখে বলল, কিন্তু অ্যালেন, তোমার প্রেমিকার ব্যাপারে কিছু বললে না তো? তাকে থামাবার জন্যে আমি চিৎকার করে বললাম, আমার কোনো প্রেমিকা নেই। শুনে গার্তি নিচু গলায় মিস্টার সেনের কানে কানে বলল, ও মিথ্যে বলছে, আসলে ও একটা পাক্কা লম্পট। সে এক চমকপ্রদ দৃশ্যের সৃষ্টি হলো বটে। হতভম্ব লজ্জিত মিস্টার সেন মৈত্রীর দিকে তাকালেন। হ্যারল্ডের হাবভাব থেকে মনে হলো তারা ভাবছে তারা জিতে গেছে। জানালার পাশ থেকে সে তাই আমায় বিজয় সংকেত দিচ্ছিল। ওই রকম একটা পরিস্থিতিতে আমার অবস্থাটা সহজেই অনুমেয়। আর আমি তখন মনে মনে প্রার্থনা করছিলাম একটা অলৌকিক কিছু ঘটুক, যাতে সব কিছু মিটমাট হয়ে যায়। নিজেকে আড়াল করার জন্য যন্ত্রণার ভান করে দুহাত দিয়ে কপাল ঘষতে থাকলাম। মিস্টার সেন বললেন, আমরা চলি। অ্যালেন, তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত। মিস্টার সেন আমার সাথে করমর্দন করলেন। আমিও চললাম বলে হ্যারল্ড মিস্টার সেন ও তার কন্যার কাছ থেকে বিদায় নিল, কোনো সৌজন্যতা প্রকাশ না করেই। হ্যারল্ড এবং মিস্টার সেনরা বেরিয়ে যাওয়া মাত্রই গার্তি আর ক্লারা হাসিতে ফেটে পড়ল। গার্তি বলল, অ্যালেন, দেখলে কেমন হারিয়ে দিলাম? ক্লারা মন্তব্য করল, কিন্তু দেখতে খারাপ নয়, শুধু নিগারদের মতো এই যা। ওর মাথার চুলে ওগুলো কি পড়েছে অ্যালেন? পুনরায় আমার পুরনো মানসিকতা চারা দিয়ে উঠল। বিশ্বাস না থাকলেও মন্তব্যগুলো আনন্দ সহকারেই শুনতে লাগলাম। এমনকি মিস্টার সেনের বিরুদ্ধে মন্তব্যে আমিও যোগ দিলাম। গার্ডটি পুরনো কথায় ফিরে গেল, বলল, নাও, তালিকাটা শেষবারের মতো দেখে নেওয়া যাক। আমার মনে হয় হুবার ভাইদেরও নিমন্ত্রণ করলে ভালো হয়। বড় ভাই ডেভিডের গাড়িটা তাহলে পাওয়া যেতে পারে। আর অ্যালেন, আমার উপস্থিত বুদ্ধির একটু প্রশংসা করো। কীরকম বাঁচিয়ে দিলাম তোমাকে, বলো।